হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাসে আসসালামু আলাইকুম সবাইকে। কেমন আছো তোমরা সবাই? দেখা হয়ে গেল আমাদের হিসাব বিজ্ঞানের প্রথম ক্লাসে। এই ক্লাসগুলোকে আমরা কি বলছি? এই ক্লাসগুলোকে আমরা বলছি বেসিক বিল্ডিং ক্লাস। দ্যাট মিন্স হচ্ছে আমাদের এইচএসসি জার্নিটা স্টার্ট করার আগে আমাদের কি কি বেসিক জানা থাকা ইম্পর্টেন্ট, সেই জিনিসগুলো আমরা জানবো, বুঝবো, শিখবো এই ক্লাসগুলোর মধ্যে। তোমাদের টোটাল 4টা ক্লাস হবে। 4টা ক্লাসের ডেট তোমরা অ্যাপ থেকে, ওয়েবসাইট থেকে দেখে নিতে পারবা। তো আজকে যারা আমরা অলরেডি জয়েন করেছি তারা একটু বন্ধুদেরকে ডেকে নিয়ে আসি, কারণ আজকের ক্লাসে অ্যাকচুয়ালি আমরা অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, তোমার এইচএসসি জার্নির একদম প্রথম দিন অ্যাকাউন্টিং এর যে বইটা তোমার হাতে ধরায় দেওয়া হবে সেটা হচ্ছে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের একটা ওভারঅল আইডিয়া আজকে আমরা নিব। তারপর অ্যাকাউন্টিং এ ওঠার ফার্স্ট সিরিজ যেটাকে আমরা বলি জাবেদা, যেটা তোমরা ভাইয়া অলরেডি তোমাদেরকে পড়ায় আসছে, ওটা আজকে একবার রিভাইজ দিব। এরপরে যেই মানে বিবরণী ছক আমরা ছোট ক্লাসে দ্যাট মিন্স 9-10 এ পড়ে আসছি, ওই বিবরণী ছকটা আজকে আমরা রিভিশন দিব। তোমাদের অনেকের মনে হইতেই পারে যে ভাই নতুন কি? সত্যি কথা বলতে শুরুর দিকে তোমার কাছে নতুন কোনো কিছুই লাগবে না, কিন্তু আস্তে আস্তে তুমি যে চেঞ্জেস গুলো দেখতে পারবা সেটা তো আজকেই আমরা জানবো যে কি কি চেঞ্জেস হবে এবং না হবে। তোমাদের একটা কমেন্ট দেখতে পাচ্ছি, শিফা বলছে আসসালামু আলাইকুম, জামান বলছে আমি আসি, মিম বলছে আসসালামু আলাইকুম, ওয়ালাইকুম আসসালাম তোমাদেরকে। তাহলে একটু কষ্ট করে বন্ধুদেরকে ডেকে নিয়ে আসো। এবং আজকের ক্লাসে তোমাদের থেকে আমি একটা জিনিস চাই, যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে, দুইটা কাজ করতে হবে। যদি তোমাদের ক্লাসটা ভালো লাগে তাহলে একটু রেটিং দিয়ে ভাইকে জানাই তো যে ভাই ক্লাসটা ওভারঅল কেমন নিচ্ছে। এটা ক্লাসের শেষেই করতে পারবা, তার আগে করতে পারবা না। আর একটা জিনিস, সেটা হচ্ছে গ্রুপে একটু রিভিউ দিও, মানে আমাদের ফ্রি গ্রুপটায়, যে তোমাদের ওভারঅল ক্লাসগুলো কেমন লাগছে বা তোমাদের ভালো লাগা মন্দ লাগা জায়গাগুলো শেয়ার করতে পারো, তাহলে আমরা আমাদের জিনিসগুলো ওভাবে ইমপ্রুভ করতে পারবো। সো আর দেরি করবো না, আমরা আমাদের ক্লাসটা শুরু করতে পারি। সো আর চলো দেখি। তো প্রথমে আজকে আমাদের যে কাজটা করব, যেটার সাথে আজকের আগে আমাদের কোনো পরিচয় ছিল না, সেরকম একটা জিনিসটা আমাদের সাথে সবার আগে আজকে কথা বলবো, সেটা হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের অধ্যায়গুলো কি কি। তো তুমি যদি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বই যখন তুমি হাতে পাবা, বা অলরেডি যারা বড় ভাইয়া বড় আপু থেকে ম্যানেজ করছো, অথবা যারা অলরেডি বই কিনে ফেলছো, অথবা যারা সেকেন্ড হ্যান্ড বই মার্কেট থেকে কিনছো, সবাই অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার বইটার দিকে খুললে অধ্যায় সমূহ লিস্টটা দেখলে এই 10টা অধ্যায় দেখতে পারবা। বিগত অনেক বছর যাবত এই জিনিসটাই মেনটেন করা হয়েছে, যেখানে কোনো চেঞ্জ করা হয়নি। দ্যাট মিনস ভাইয়া যখন পড়ে আসছে এইচএসসি তে, তখন ভাইয়াও এই সিলেবাসটা পড়ছে। তোমরা যখন এইচএসসি তে এখন পড়বা, তখন তোমরাও এই সিলেবাসটাই পড়বা। এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া আপনি এইচএসসি কত সালে দিছেন, আর আমরা এইচএসসি কত সালে দিব? তো তোমরা, আমি যদি ভুল না হয়, তোমরা হচ্ছে এইচএসসি 27 ব্যাচ, দ্যাট মিনস 2027 সালে তোমরা এইচএসসি পরীক্ষা দিবা। আর তাহলে ভাইয়া কত সালে দিছে? ভাইয়া হচ্ছে এইচএসসি 19 ব্যাচ, মানে ভাইয়া 2019 সালে এইচএসসি পরীক্ষা দিয়েছে। তো মাঝখানে বয়সের মানে এই যে ডিফারেন্সটা, এই পুরো পার্টটাকে ভাইয়া বলতে পারো ভাইয়ার অভিজ্ঞতা, যে ভাইয়া নিজে শিখেছে এবং শেখাটা মানুষকে শিখিয়েছে। এই টাইমটা এক্সপিরিয়েন্স নিয়ে এখন তোমাদেরকে শিখাবো। তো আমার মনে হয় এই টাইমটা এক্সপিরিয়েন্স তোমাদেরকে শেখানোর জন্য আমার জন্য অনেক হেল্পফুল হবে, যাতে তোমরা একটা ওভারঅল আইডিয়া পেতে পারো। ঠিক আছে, অলরেডি দেখতে পাচ্ছ অনেক মানুষ চলে আসছে। তো ওকে, আমরা শুরু করি। অ্যাকাউন্টিং এর প্রথম যে দুইটা অধ্যায়, দ্যাট মিন্স অধ্যায় 1 আর অধ্যায় 2, এই দুইটা অধ্যায় আমরা কোথায় দেখছি ভাইয়া? এই দুইটা অধ্যায় আমরা কিন্তু যারা এসএসসি তে আমাদের ব্যবসায়িক বিভাগে ছিলাম, তারা অ্যাকাউন্টিং এর ফুল বইয়ে আমরা যত কিছু দেখছি, দ্যাট মিনস হচ্ছে অধ্যায় 1 হিসাব বিজ্ঞানের পরিচিতি বা এবিসিডি থেকে শুরু করে দেন লেনদেন, তারপর জাবেদা, তারপর খতিয়ান, তারপর নগদান বই, এই পুরো জিনিসটা অধ্যায় 1 আর অধ্যায় 2 এর মধ্যে কভার হয়ে যায়। সো হিসাব বিজ্ঞান পরিচিতির মধ্যে অ্যাকাউন্টিং কি, এটার ইতিহাস কি, ঐতিহ্য কি, পুরো জিনিসটা বলা হয়েছে। তারপর বিবরণী ছকের পার্টটা, কোনটা লেনদেন না, এই পার্টটা, এই আলোচনাগুলো আমাদের অ্যাকাউন্টিং মানে হিসাব বিজ্ঞান পরিচিতি, দ্যাট মিনস অধ্যায় 1 এর মধ্যে আছে। এবার যদি আমরা অধ্যায় 2 এ যাই, হিসাবের বইসমূহের মধ্যে বেসিক্যালি আমাদের 9-10 এর বইয়ের অনেকগুলো চ্যাপ্টার এই একটা জায়গায় চলে আসছে। দ্যাট মিনস এখানে কোন কোন চ্যাপ্টার আছে তোমাকে বলি। এই জায়গার মধ্যে আছে জাবেদা, এই জায়গার মধ্যে আছে খতিয়ান, এই জায়গার মধ্যেই আছে ভাই নগদান বই। 3টা চ্যাপ্টার কভার করলাম না? ওকে, আর কোনো কিছু কভার করা তো দরকার হচ্ছে না। তো এই হচ্ছে আমাদের
হিসাব বিজ্ঞান পরিচিত হিসাব বিজ্ঞানের বই সমূহ এতটুকুর মধ্যে তুমি ধরতে পারো আমাদের 9-10 এর যে বই 9-10 এর বইয়ের এটা হচ্ছে 60%, আমি যদি ভুল না হই 9-10 এর বইয়ের, এবং আমি ভুল না 9-10 এর বইয়ের 60% হচ্ছে এই 2 অধ্যায়। দ্যাট মিনস তুমি 9-10 এর বিগত 2 বছর ধরে যা পড়ছো ওই 2 বছরের পড়া হচ্ছে এইখানকার 2টা অধ্যায় জাস্ট। ক্যান ইউ ইমাজিন পড়াটা আসলে কত বড়? বাট দ্য রিয়ালিটি ইজ পড়াটা এতটাও বড় না। অ্যাকাউন্টিং তোমরা যারা যারা অলরেডি ছিলা তারা তো এটা জানো। সো এটা শেষ করতে তোমার কতদিন লাগবে? যারা অলরেডি পড়ে আসো তাদের এটা শেষ করতে কতদিন লাগবে? হ্যাঁ, যারা একদম নতুন আমরা এইচএসসি তে মানে কমার্স নিব বা এইচএসসি ব্যবসা শিক্ষা নিব তাদের জন্য পুরো ব্যাপারটা একটু ডিফিকাল্ট হবে। বাট তোমরা যারা অলরেডি পড়ে আসছো তাদের জন্য কিন্তু এতটাও ডিফিকাল্ট না, ট্রাস্ট মি। অ্যাকাউন্টিং বই দেখছো না অনেক মোটা, তো অ্যাকাউন্টিং বইয়ের মধ্যে বেসিক্যালি মানে অধ্যায় নলেজ দেয়া আছে যেটা আমাদের জন্য পড়া ইম্পর্টেন্ট। ভাইয়ারা যেটা করবে বইয়ের প্রত্যেকটা লাইন থেকে ইম্পর্টেন্ট লাইনগুলো তুলে নিয়ে আসবো, এসে ওই ইম্পর্টেন্ট লাইনগুলো তোমাদেরকে একদম সামারি হিসেবে লিখে শিটের মধ্যে দিয়ে দিব, যাতে করে তোমার ওইটা পড়লেই তোমার বই পড়া হয়ে যায়। বাট এটা ছাড়াও ভাইয়া তোমাকে একবার বলবে অ্যাকাউন্টিং বইটা যদি মনে হয় এবং যদি পসিবল হয় তাহলে একবার রিডিং দিতে পারো, বাট ওটা একান্ত তোমার উপর ছেড়ে দিলাম আমি। ভাইয়া মানে রিডিং দিছে বলে ভাইয়ার খুব বেশি একটা মনে নাই, ঠিক আছে? কিন্তু ভাইয়া আদার্স বেসিক্স গুলা ক্লিয়ার ছিল জন্য ভাইয়া খুব সহজেই এবং অনেক বেশি এমসিকিউ সিকিউ প্র্যাকটিস করার জন্য ভাইয়ার আল্লাহর রহমতে সমস্যা হয়নি। তো তোমাদের জন্য সাজেশন থাকবে, তোমরা যারা অলরেডি অ্যাকাউন্টিং বইটা বাসায় আছে তারা দেখতে পারো বইয়ের পৃষ্ঠাটা উল্টায়, যে আচ্ছা ম্যাথ গুলো তো আমি আগে দেখছি, চিনা চিনা লাগে, আগে করছিলাম। সো এই কাজটা ভাইয়া তোমাকে করতে বলবে। সো এই গেল অধ্যায় 1 আর অধ্যায় 2, যেটা হচ্ছে আমাদের 9-10 এর 60% পড়া এতটুকুর মধ্যে, যেটা আমাদেরকে শেষ করতে হবে। তোমাদের বেশিরভাগ স্কুল কলেজ, বেশিরভাগ কলেজে তোমাদের প্রথম পরীক্ষাটা হবে তখন এই 2টা চ্যাপ্টারের উপরই অনেক সময় হয়। এরপর একদমই নতুন একটা চ্যাপ্টার যেটাকে আমরা বলি ব্যাংক সমন্বয় বিবরণী। সো ব্যাংক সমন্বয় বিবরণীর একটা বেসিক ধারণা তোমাকে আমি দিই। নগদান বই করছো না ভাইয়া? নগদান বইয়ের মধ্যে যখন 2 ঘর আর 3 ঘর নগদান বই আমরা করি, 2 ঘর আর 3 ঘর নগদান বইয়ের মধ্যে দেখবা ডেবিট সাইডে একটা ব্যাংকের কলাম আছে, ক্রেডিট সাইডে একটা ব্যাংকের কলাম আছে। তো এখন দিন শেষে ব্যাপারটা হচ্ছে চিন্তা করে দেখো, একদম সিম্পল করে বললে তুমি ব্যাংকে টাকা জমা রাখো না? ফর এক্সাম্পল তুমি প্রত্যেক বছরে সালামি পেয়ে বা বড় ভাই বড় আপু থেকে টাকা পেয়ে তুমি টাকাটা ব্যাংকে জমা রাখো। সো তুমি টাকা, যেহেতু আমাদের টাকা অল্প আমরা ব্যাংকে জমা দিই, ওটা আবার একটা খাতায় লিখে রাখি যে এত টাকা জমা দিছি, এত টাকা এইটা আসছে, এত টাকা ওইটা আসছে। তো এখন প্যারাটা হচ্ছে কি, যে মনে করো আমি ব্যাংকে জমা লিখে খাতায় হিসাব রাখছি, আমার হিসাব অনুযায়ী আমার ব্যাংকে থাকা উচিত কত হাজার টাকা, 2,000 টাকা। সো হুট করে একদিন ব্যাংকে যেয়ে দেখি আমার অ্যাকাউন্টে আছে 1,800 টাকা। তোমার তো মাথা খারাপ যে আমার 200 টাকা কে মেরে দিছে। তুমি তো ব্যাংকে যা লাফালাফি করতেছো যে আমার টাকা কে মারছে, আমার টাকা কে মারছে। তো এখন তোমার টাকা আসলে কেউ মেরে দেয়নি, ব্যাংক তার সার্ভিস দেওয়ার জন্য প্রত্যেক বছর একটা পার্টিকুলার চার্জ ওরা কেটে নেয়। সো ব্যাংক এটা কাটার আগে তোমাকে ফোন দিয়ে বলেও না যে ভাই আপনার অ্যাকাউন্ট থেকে টাকা কাটলাম। সো ব্যাংক ওটা অটোমেটিক্যালি কেটে নিছে। তো বিজনেসের ক্ষেত্রে এরকম হয় যে বিজনেস হিসাব করে দেখে ওদের অ্যাকাউন্টে ব্যালেন্স মনে করো 2 লাখ, বাট ওদের ব্যাংকে ব্যালেন্স শো করতেছে 1,10,000, 1 লাখ মানে মনে করো 90,000। সো তখন এত বড় একটা গ্যাঞ্জাম। সো এই গ্যাঞ্জামটা সলভ করার জন্য আমরা কি করি, ব্যাংক সমন্বয় বিবরণী মানে ব্যাংকের হিসাবের সাথে আমার হিসাবটা মিলানোর জন্য একটা বিবরণী প্রস্তুত করা হয়, যেটার নাম হচ্ছে ব্যাংক সমন্বয় বিবরণী। ভাইয়ার উপর ট্রাস্ট করে ব্যাংক সমন্বয় বিবরণী 2টা ক্লাসে একদম মনোযোগ দিয়ে শিখলে তোমার ব্যাংক সমন্বয় বিবরণী নিয়ে আর কোনো সমস্যা হবে না। কিন্তু এখানে একটা টুইস্ট আছে, অ্যাকাউন্টিং এ যখনই আমরা বলতেছি সমস্যা হবে না, তার একটা টুইস্ট মানে কাহিনী হচ্ছে তোমাকে বাসায় প্র্যাকটিস করতে হবে। সো অনলাইন স্টাডির একটা ভালো ফ্যাক্ট হচ্ছে যে আমি বাসায় বসে ক্লাস করতে পারতেছি। আমার সুবিধাজনক সময়ে এটা বলা যায়, আমাকে কোথাও বাইরে যেতে হইতেছে না, কোথাও কোনো ট্রান্সপোর্টেশন ইউজ করতে হচ্ছে না, আমি বাসায় ইন্টারনেটের লাইন লাগায় ক্লাস করতে পারতেছি। এটা অনলাইন ক্লাসের একটা সুবিধা। কিন্তু অনলাইন ক্লাসের সবচেয়ে বড় অসুবিধা হচ্ছে এইটা, যে তুমি ফাঁকিবাজি দিবা কি দিবা না এটা ভাইয়া ক্যামেরার এই পাশ থেকে ডিসাইড করতে পারবে না।
হ্যাঁ, তুমি যদি ফাঁকিবাজি দাও সেটা তোমার রেজাল্টের উপর ইম্প্যাক্ট করবে, এবং আমরা তোমার অ্যাপের ওভারঅল রিপোর্ট দেখে বলতে পারবো যে আচ্ছা ও তো ক্লাস করেনি ঠিকঠাক মতো, আচ্ছা ও তো পরীক্ষা দেয়নি ঠিকঠাক মতো। তাহলে মনে হচ্ছে আন্টিকে একটা ফোন দিয়ে বলতে হবে যে আন্টি আপনার ছেলে বা আপনার মেয়ে তো পড়াশোনা ঠিকঠাক মতো করতেছে না, ওকে ধরে দুটা মাইর দেন, তাহলে ঠিকঠাক মতো পড়াশোনা করবে। অবশ্য আমরা এখন বড় হয়ে গেছি, এখন আসলে মাইর দিয়ে পড়াশোনা মানে বয়সটাই পার হয়ে গেছে। সত্যি কথা, এসএসসি পর যখন আমরা একটু এইচএসসি লেভেলে উঠে যাই তখন দেখবা আব্বু আম্মু আসলে ওভাবে মাইর দেয় না, এসএসসি পর্যন্ত মাইর দেয়। তুমি আস্তে আস্তে যত বড় হবা দেখো মাইর দিচ্ছে না। আর মাইর না দিলে আমরা আসলে মাইরের উপর ঔষধ নেই একটা কথা বলা হইতো। সো বেশি মারামারি করাও ভালো না, যেটাই হচ্ছে একটা ব্যালেন্সে মাইর দিলে যে পড়াশোনা করতেছেন একটা বকা তো অ্যাটলিস্ট দিবে। সো এই কাজটা আমরা করতে পারি। তো তোমার কাছে সাজেশন থাকবে যারা আমরা অনলাইন ক্লাস যেহেতু করতেছি তাদের একটা কাজ করা মাস্ট, সেটা হচ্ছে যে ভাইয়ারা ক্লাসে পড়ায় দিবে, ভাইয়ারা প্রত্যেকটা ইম্পর্টেন্ট ম্যাথ, কঠিন কঠিন ম্যাথ ধরায় দিবে, বাট ওই কঠিন টাইপের 10টা ম্যাথ তোমাকে বাসায় নিজে করতে হবে, না হলে ভাইয়া ট্রাস্ট মি এইচএসসি তে পারবা না। পারবা না মিন্স না, মিন্স না, ভাইয়া ওপেনলি বলতেছে এটা, ঠিক আছে? ভাইয়া পড়ায় দেওয়ার পর তুমি যদি বাসায় না পড়ো, তুমি যদি মনে করো ভাইয়া পড়ায় দিচ্ছে দিস ইজ ইট, আমি আর বাসায় পড়বো না, তাহলে ভাইয়া তোমার রেজাল্টও দিস ইজ ইটই হবে, তাহলে আর রেজাল্ট ভালো হবে না। সো আমার ক্লাসটা যেমন করতে হবে, তোমাকে বাসায়ও ঠিকঠাক মতো পড়তে হবে, আদারওয়াইজ রেজাল্ট কোনোভাবেই ভালো হওয়ার কোনো সুযোগ নাই। আর এইচএসসি লং জার্নি, কারণ কি ভাইয়া, কারণ তুমি এসএসসি 2 বছর ধরে একটা বই পড়ছো, ওই একটা বইয়ে 60% তোমার জাস্ট 2টা চ্যাপ্টারে কভার হইতেছে। ক্যান ইউ ইমাজিন পরের সিলেবাসটা ঠিক কতটুকু বড়? ওকে, এবার আসতেছি। এইখানে নতুন একটা অতিথি আছে, নতুন অতিথিটার নাম আমি একটু লিখে দেই। সেটা হচ্ছে আমাদের জন্য কি ভাইয়া, খুচরা নগদান বই। খুচরা নগদান বই। তো যখন আমরা এসএসসি তে ছিলাম তখন আমরা দেখছিলাম যে নগদান বই নিয়ে আমরা অনেক কিছু শুনছি, যে নগদান বই 4 প্রকার, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা, 4 ঘরা। সরি, 4 ঘরা ভুল বলেছে, 1 ঘরা, 2 ঘরা, 3 ঘরা। আর হচ্ছে খুচরা নগদান বই, 4 ঘরা নামে কোনো নগদান বই এক্সিস্ট করে না। সো খুচরা নগদান বইটাই হচ্ছে আমাদের জন্য এইচএসসি তে নতুন ভাবে করতে হয়। সো এই জিনিসটা আমাদের জন্য নতুন থাকবে, ঠিক আছে? ওকে ভাই, আপনি কোন কলেজে পড়ছেন প্লিজ আমাদের একটু বলেন। আচ্ছা, আমি পড়ছি ঢাকা রেসিডেন্সিয়াল মডেল কলেজে, ঠিক আছে? ওকে, ক্লাস অনেক ভালো লাগে, ধন্যবাদ রিপন। ওকে, এবার আমাদের সেই রেওয়ামিল, এই রেওয়ামিলের স্যার, এই স্যারটাও আমাদের অনেক পরিচিত, যে রেওয়ামিলটা আমরা করে আসছি। সো এইটা হচ্ছে 60% বললাম না, 60% এর পরে রেওয়ামিল হচ্ছে আমাদের জন্য মনে করো আর 10% গেল। এই 10% কিন্তু ওই 10% না, এই 10% হচ্ছে আমাদের এসএসসির, আমরা যখন এখানে পার্সেন্ট বলতেছি এটা হচ্ছে আমাদের এসএসসি 10% বলতেছি, ঠিক আছে? এসএসসি 10% হচ্ছে রেওয়ামিল চ্যাপ্টারটা, বাট এখানেও নতুন করে অ্যাড হচ্ছে ভুল সংশোধনী জাবেদার পার্টটা। এবং এসএসসি যেমন ওইটা এমসিকিউর জন্য জাস্ট পার্ট ছিল, বাট এইচএসসি তে ভুল সংশোধনী জাবেদার একটা পার্ট থাকতেছে, এটা আবার খতিয়ানের আলাদা একটা পার্ট থাকতেছে। সো এই পার্টটা নতুন করে এইচএসসি তে অ্যাড হচ্ছে। এবার আসি আমাদের হিসাব বিজ্ঞানের নীতিমালা। নীতিমালা চ্যাপ্টারটা হচ্ছে পিওর থিওরিটিক্যাল একটা চ্যাপ্টার, বাট এই চ্যাপ্টারটা এমসিকিউর জন্য বোথ এইচএসসি এন্ড অ্যাডমিশন দুই জায়গায় ইম্পর্টেন্ট। সো এইখানে আমাদের ফুল থিওরি। সো একদিন একটা ক্লাসে এই জিনিসটা ভালো মতো বুঝলেই তোমার আর ভুল হবে না। বাট এখানে একটা টুইস্ট আছে, তুমি যদি নীতিমালা চ্যাপ্টারটা বই থেকে পড়তে যাও, শিওর শর্ট কনফিউশন অনেক বেশি ক্রিয়েট হবে। ভাইয়া কেন বলছে ক্রিয়েট হবে? বিকজ ভাইয়া একদিন খুব মনোযোগ দিয়ে এই চ্যাপ্টারটা পড়তে নিছিল, পড়তে নেওয়ার পর দেখে যে একই নীতিমালার মধ্যে এইটাও হয়, ওইটাও হয়, এইটাও করে, ওইটাও করে, এটাও দেখে, ওইটাও দেখে। আরে ভাই, করবোটা কি, পড়বোটা কি, মনে রাখবো কোনটা? সো এরকম কনফিউশন, এবং এইরকম কনফিউশন যাতে না পড়ি এই জন্য ভাইয়া বেছে 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 শর্টকাট বের করছে, যে ভাই না আর পারতেছি না, শর্টকাট জীবনে লাগবে, জীবনে শর্টকাট না থাকলে আর বাঁচতেছি না। তো শর্টকাট বের করছে। মানে এখন শর্টকাটটা কিসের উপর বেসিস করে, যেখান থেকে প্রিভিয়াস ইয়ারে ইউনিভার্সিটিতে এবং এইচএস এর কোয়েশ্চেন আসছে, ওই পয়েন্ট গুলা ফিগার আউট করে ওই জায়গাগুলোই কভার করছে। তাহলে দেখা যাচ্ছে কি আমার বইয়ের থেকে আননেসেসারি কোনো পার্ট পড়তে হচ্ছে না, যেই পার্টটা নেসেসারি আমরা ওই পার্টটাই ফুল ফোকাস দিয়ে পড়তে পারতেছি। আমাদের দায়িত্ব কি আসলে, এত বছর এক্সপিরিয়েন্স যে আমরা বলি যে তোমার 2 ঘন্টার পড়া তুমি একা একা পড়লে যে পড়াটা তোমার 2 ঘন্টা বা 4 ঘন্টা লাগবে, ওই 4 ঘন্টা সময়কে
কিভাবে আমরা শর্ট করে 2 ঘন্টায় নিয়ে আসতে পারি, যাতে তোমার আন্ডারস্ট্যান্ডিংটা ক্লিয়ার হয়ে গেল এবং তুমি বাকি যে 2 ঘন্টা টাইম তোমার হাতে বাঁচলো ওটা তুমি অন্য একটা সাবজেক্টে ইউটিলাইজ করতে পারলা, অথবা ওই বাকি 2 ঘন্টা তুমি চিল করতে পারলা। হোয়াট এভার ইট ইজ, দ্য ইকুয়েশন ইজ যে তোমার এই সময়টাকে একা একা পড়লে অনেক সময় লাগবে, এটা কেমনে হয় ওইটা কেমনে হয়। ভাইয়াদের ডিউটি হচ্ছে, ভাইয়াদের এতদিনের এক্সপিরিয়েন্সে তোমার ওই সময়টাকে কমায় নিয়ে আসা, তোমাকে ওই সময়টা তোমার বুঝতে যে সময় লাগবে বুঝার প্রসেসটাকে ইজিয়ার করা। বাট দেন এগেন আমি একটা জিনিস তোমাদের অলওয়েজই রিকোয়েস্ট করব যে ভাইয়ার ভুল ধরবা। মানে কি ভাইয়া, আমি ক্লাসে যা পড়াইতেছি আমার আজীবনের ড্রিম এন্ড মানে সর্বোচ্চ চেষ্টা এটা থাকবে আমি ক্লাসের জন্য ভুলেও একটা ওয়ার্ড ভুল না বলি। যেমন একটু আগে একটা ওয়ার্ড ভুল বলে ফেলছি, ওটা ঠিক করে ফেলছি যে 4 ঘর নগদান বই বলে ফেলছি, বাট 4 ঘর নগদান বই কোনো কিছু এক্সিস্টই করে না। নগদান বই 4 প্রকার, এক ঘর, 2 ঘর, 3 ঘর, একটা হচ্ছে কি ভাইয়া খুচরা নগদান বই। ভাইয়া অলওয়েজ ট্রাই করবে, ভাইয়ার বেস্টেস্ট ট্রাই করবে যে যেন ভাইয়া কোনো কিছু ভুল বলে না ফেলে। বাট তোমাদের একটা কাজ হবে যে ভাইয়া প্রত্যেকটা ওয়ার্ড মনোযোগ দিয়ে শোনা এন্ড দেখা যে ভাইয়া কোথাও ভুল বলে ফেললো নাকি, যাতে মানে ভাইয়াও একটা কম্পিটিশনে থাকে যে না ওরা তো একদম কম্পিটিশন আমাকে হিট করে দিচ্ছে। তো এটার জন্য কি করতে তোমাকেও পড়তে হবে। মানে আমি তোমাকে প্রমিস করতেছি তোমার পড়ার টাইমকে আমি কমাই দিব, যে আমি শর্টকাট বলবো সব, তোমার পড়ার টাইম কমে যাবে, দ্যাটস মাই প্রমিস। তুমি পড়ার টাইম কমায় ওই টাইমে তুমি চিল করো, অন্য সাবজেক্ট পড়ো, যা করো, তোমার অ্যাকাউন্টিং এইচএস এর ফুল টাইম লাইনটাকে আমি কমাই দিব, এটা আমার প্রমিস তোমাকে বললাম। ভাইয়ার এক্সপিরিয়েন্সটা ভাইয়া কমাই দিবে, বাট তোমাকে প্র্যাকটিস নিজে নিজে করতে হবে। এবং ভাই তোমাকে দেখতে হবে ভাইয়া মনে করে শিখাইছে যে মানে ভাইয়ার একটা খুব সুন্দর রুল যে কোনো কিছু 10% বের করতে হলে একটা শূন্য পকেটে রাখতে হয়, 1% বের করতে হলে আর 2টা শূন্য পকেটে রাখতে হয়। তোমাকেও দেখতে হবে যে তুমি এরকম কোনো শর্টকাট আবিষ্কার করতে পারো নাকি। ভাইয়ার একটা অনেক ভালো জিনিস কি, ভাইয়া শিখতে পছন্দ করে। মানে আমি যদি দেখি আমার কোনো স্টুডেন্ট আমাকে কোনো কিছু শিখাইছে আমি অনেক বেশি পছন্দ করি সেই জিনিসটা। সো আমি তোমাদেরকে বলবো ভাইয়া শিখাই দিল ঠিক আছে, তুমি দেখবে যে তুমি ওই জিনিসটাকে আরো সহজে কোনোভাবে করতে পারো নাকি। যদি করতে পারো ভাইয়ারা শিখাবা, আর ভাইয়া যদি শিখতে পারে তোমাদের বিরিয়ানি খাওয়াবেন টান, একদম ওপেন ক্লাস লাইভ ক্লাসে বললাম যে ভাই তোমার থেকে যদি ভাইয়া কোনো কিছু শিখতে পারে তাহলে ভাইয়া তোমার বিরিয়ানি ট্রিট দিবে, ঠিক আছে। আর বিরিয়ানি না খাইলে যা খাইতে যাবা ভাইয়ার বাজেটের মধ্যে ভাইয়া খাওয়াবে, ডান, ঠিক আছে, ওকে। এসএসসি সায়েন্স নিয়ে এইচএসসি যদি কমার্সে পড়ি আমি কি পারবো? অবশ্যই পারবা, কারণ জিনিসটা হচ্ছে কি কমার্সে পড়া হচ্ছে যা দেখতেছি এতটুকু, সায়েন্সের ইচ্ছা টোটাল মানে একটা সাগর বলা যায়। আমি মানে আমাদের কলেজ লাইফের এক্সপিরিয়েন্স কি যে আমি আমার ফ্রেন্ড আমরা যখন কলেজ লাইফে পরীক্ষা দিতাম আমাদের ফ্রেন্ডদেরকে বলতাম যে ভাই ঠিক আছে এটা মনে এ প্লাস থাকবে বা এটা মনে এটা ভালো হবে, আর আমার সায়েন্সের ফ্রেন্ডদেরকে ওদেরকে বলছিলাম দোস্ত মনে হয় পাস করবো, এরকম একটা রেজাল্ট বলতো। যদিও এক এক দিকের ডিরেকশন আলাদা। মানে আমার আবার খুব সুন্দর একটা টুইস্ট আছে আমার ফুল স্টোরিতে। মানে হচ্ছে আমার এসএসসি কমার্স থেকে, এইচএসসি কমার্স থেকে, বাট আমার কারেন্টলি আমি যে সাবজেক্টে পড়ি সাবজেক্টের নাম হচ্ছে এমআইএস, ম্যানেজমেন্ট ইনফরমেশন সিস্টেমস। সো এইটা আবার একটু সায়েন্সের কাতারেও পড়ে যায়। সো যারা টেকনোলজি নিয়ে ইন্টারেস্ট তারা আমার এই সাবজেক্টটায় ঢাকা ইউনিভার্সিটিতে ভবিষ্যতে চাইলে পড়তে পারো, তাহলে তোমার সায়েন্সের পড়ার মানে ওই আক্ষেপটা একটু হলে এখানে ইয়া হবে। তো আমার দুই এন্ডেরই কিছু না কিছু নলেজ এখন পর্যন্ত আছে আলহামদুলিল্লাহ। তো জিনিসটা হচ্ছে সায়েন্সের পড়া ইটস টু মাচ ডিফিকাল্ট, টু মাচ বলতে টু মাচ ডিফিকাল্ট। আমি সায়েন্সে যদি কেউ থেকে থাকো মানে আমি তোমাকে ডিসকারেজ করতেছি না, আমি তোমাকে রিয়েলিটিটা বলছি সায়েন্সের পড়া টু মাচ ডিফিকাল্ট। আমি যতজনের কাছে শুনি সবাই আমাকে সেম কথা বলছে। তো ইন দ্যাট কেস কমার্সে শিফট করতে পারো, বাট যেহেতু এটা লাইফের একটা অনেক 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 বড় ডিসিশন, ভাইয়ার কথার উপর বেস করে চেঞ্জ করো না। তুমি ফার্স্টে বাসায় কথা বলবা, তোমার প্যারেন্টসের সাথে কথা বলবা যে আমার জন্য সিদ্ধান্ত নেওয়া উচিত হবে কি হবে না। আঙ্কেল আন্টিরা তোমার মানে তোমাকে ভালো চিনে, তোমারটা ভালো বুঝে। এরপর তোমার কোনো ভাই আপু বা কাজিনস থাকলে যারা তোমার থেকে বড় তাদের থেকে একটা ডিসিশন দিবা। সেকেন্ড থার্ডে গেল তোমার মানে ভাই আপু গেল, এরপর হচ্ছে তোমার কলেজের মানে স্কুলে যারা সিনিয়র ভাই আপু পরিচিত থাকলে তাদের সাথে কথা বলে দেখবা যে ভাই কমার্সে যাব নাকি সায়েন্সে থাকবো, বা সায়েন্সে থাকবো নাকি কমার্সে মুভ করবো নাকি অন্য সাবজেক্ট মুভ করবো। এরপরে থার্ড লেয়ারে ক্লারিফিকেশন গেল, কোন একটা টিচার তোমার এসএসসি স্কুলের কোন একটা টিচার যাকে তোমার ভালো লাগে
মানে যাকে মনে হয় যে যার কথাটা তোমার লাইফে অনেক বড় ইম্প্যাক্ট ফেলছে, বা যাকে মানে আসলে ট্রাস্টেবল মনে হয়, যাকে নলেজেবল মনে হয়, এরকম কোন টিচারকে যে বলবা যে স্যার আমি আসলে কি করলে আমার জন্য ভালো হয়, আপনি একটু আমাকে গাইড করুন। এই 4 ওয়ে লেভেল তোমাকে আমি বললাম, এই 4টা জাস্টিফিকেশন নিয়ে তোমাদের এই সাবজেক্ট চেঞ্জের এই ডিসিশনটা তুমি নিও। কারণ হচ্ছে কি, লাইফে আমার একটা রুল আছে, তোমাকে অলওয়েজ শেখাতে, তোমরা এই রুলটা ফলো করো, যে জীবনে আমি কোন একটা ডিসিশন নিতে হইলে আমি নিব। আমি মানুষের কাছে সাজেশন চাইতে পারি যে ভাই এটা ভালো হবে নাকি খারাপ হবে, বা দিন শেষে ডিসিশন নেওয়ার পাওয়ারটা নিজের হাতে রাখবা। এখন এটা রাখলে কি হবে, তোমার লাইফের আফসোস কমে যাবে। জিনিসটা হচ্ছে তুমি যদি কারো কথার উপর বেসিস, আমি বলছি যে না ভাই সায়েন্স অনেক কঠিন, তুমি কমার্সে শিফট করো, আমার কথার উপর বেসিস করে আজকেই তুমি কমার্সে শিফট করলা, বাট এটা জীবনে হইতেই পারে কমার্সে শিফট করার পর তোমার মনে হইতে তোমার জন্য একটা লাইফের বাজে ডিসিশন হয়েছে। এন্ড টু বি অনেস্ট, তুমি তোমার সারা জীবনে আমাকেই বকা দিবে যে এই ভাইটা বলছিল এর জন্য আমার লাইফ আজকে এই অবস্থা। এটা হইতেই পারে, এটা অনেকের সাথে হইতে আমি দেখছি, যে মানে কারো একটা কথা কোনো একটা কাজ করে ফেলছে, পরে সারা জীবন আফসোস করছে, এবং যে যার কথা করছে তাকে সারা জীবন গালি দিচ্ছে। তো আমি তোমাকে এই জন্যই বলবো যে এটা একটা লাইফ লেসন, যে আমার জীবনে কোন একটা ডিসিশন যদি নিতে হয়, ওই ডিসিশনের ক্যাপাবিলিটি আমার থাকবে, বাট আমি 10 জনের সাথে কথা বলে ডিসিশনটা নিব। তাহলে হবে কি, তোমার ডিসিশনের ভালো মন্দ ফ্যাক্ট গুলো তোমার সামনে রেইজ হবে, এরপর তোমার জন্য ডিসিশন নেওয়াটা ইজিয়ার হবে। বিকজ আমরা যখন একা একা কোনো সিদ্ধান্ত নিতে যাই, আমরা অনেক টাইম ভুল সিদ্ধান্ত নিয়ে ফেলি। এটা আমার সাথে ক্ষেত্রে হয়েছে, তোমাদের ক্ষেত্রে হইতে পারে। সো ওইভাবে সিদ্ধান্তটা নিও, ঠিক আছে? ওকে, এবার কমার্স ইজ দ্য বেস্ট। হ্যাঁ, আমার কাছে কমার্স বেস্ট লাগে, বিকজ কমার্সের চাপ কম, একটু জাস্ট গুছা পড়তে পারলে কড়া রেজাল্ট করা সম্ভব, মানে কড়া 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 একদম সেই রেজাল্ট করা সম্ভব কমার্স থেকে। বিশেষ না হলে কমার্সে পড়ে দেখতে পারো। ওকে, এবার হচ্ছে হিসেবে নীতিমালা বলে ফেলছি, প্রাপ্য হিসেবে হিসাব রক্ষণ। এই চ্যাপ্টারটা আমাদের জন্য এইচএসসি তে নতুন। এই চ্যাপ্টারটা বেসিক্যালি হচ্ছে আমরা যে কুরিনের পার্টটা করে এসেছি না, কুরিনটাকে নিয়ে বেসিক্যালি একটা চ্যাপ্টার বানায় ফেলছে এখানে। সো ওইটা নিয়ে যখন আমরা এই চ্যাপ্টারটা পড়বো তখন বলাটাই ভালো হবে। ইভেন লাস্ট গত 3-4 বছর এই চ্যাপ্টার, গত 3 বছরের পরীক্ষা এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিলই না। খুবই ফান ফ্যাক্ট, এই চ্যাপ্টারটা শর্ট সিলেবাসে ছিল না, এই চ্যাপ্টার শর্ট সিলেবাসে ছিল না, বাট এইচএসসি 26 থেকে ফুল সিলেবাসে যেহেতু এক্সাম, তোমাদের ফুল সিলেবাস ইনশাআল্লাহ থাকবে যদি উল্টাপাল্টা কোনো কিছু না হয়। সো তোমাদের এই দুটো চ্যাপ্টার থাকতেছে। এরপরে কার্যপত্র তোমাদের জন্য নতুন। সো কার্যপত্র বেসিক্যালি আর্থিক বিবরণীর এটা বলা যায় মিনি ভার্সন, ঠিক আছে? আর্থিক বিবরণী করতে হলে জীবনে যত প্যারা নেওয়া লাগে, কার্যপত্র করতে গেলে তার থেকে এক স্টেপ বেশি প্যারা নেওয়া লাগে, ঠিক আছে? সো যখন করব তখনই আমরা দেখবো। বাট বলা হয় মানে কার্যপত্র করার রিজনটা হচ্ছে আর্থিক বিবরণী করার কাজটাকে ইজিয়ার করা। সো আর্থিক বিবরণী করার জন্য তোমার যা যা করা লাগছে টিল নাও, কার্যপত্র করতে হলে তোমার ঠিক সেই জিনিসগুলোই করতে হবে, বাট উইথ আ এক্সট্রা লেভেল অফ পেইন। বাট এখানে জিনিসটা হচ্ছে কার্যপত্রের কোয়েশ্চেনটা তুলনামূলক সহজ আসে। আর্থিক বর্ণের কোয়েশ্চেনটা যেমন একটু ডিফিকাল্ট, কার্যপত্রের কোয়েশ্চেন তুলনামূলক সহজ আসে। সো এটা সহজে সমন্বয়গুলো সলভ করা যায়। বাট কার্যপত্রের মেইন পেইনটা হচ্ছে এখানে একদম জাস্ট অনেকগুলো বক্স 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 মানে ঘর করা লাগে। সো এটা হচ্ছে কার্যপত্রের পেইন। তো আমি পার্সোনালি অলওয়েজ সাজেস্ট করে আসছি মানুষকে এই কার্যপত্র না দিতে, বিকজ এখানে একটা ভুল হইলে পুরো অঙ্কটাকে কেটে দেয়। সো এটা আমরা যখন করব তখন দেখব। এবার দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ, এটা হচ্ছে মানে কুরিনকে নিয়ে যেমন একটা চ্যাপ্টার, এই দৃশ্যমান অদৃশ্যমান সম্পদের হিসাব রক্ষণ হচ্ছে অবচয়কে নিয়ে একটা চ্যাপ্টার, ঠিক আছে? তো অবচয়, এখানে সম্পদ কিনতে হয়, সম্পদ বেচতে হয়, মানে সম্পদ সম্পদ সংশ্লিষ্ট একটা চ্যাপ্টার। সম্পদের অবচয় ক্যালকুলেট করতে হয়, ওটা জাবেদা করতে হয়, ওটার ক্ষতিয়ান করতে হয়, এই লেভেলের জিনিসপাতি। এরপর আর্থিক বিবরণী, আমাদের ওয়ান এন্ড অনলি ফেভারিট জিনিস। তো এখানে 60 গেল, এখানে 10 গেল, বাকি 20% হচ্ছে স্যার এইটাই আমাদের। সো এই আর্থিক বিবরণী পার্টটা হচ্ছে আমাদের এসএসসি মতোই, জাস্ট উইথ কিছু জায়গায় সমন্বয়, কয়েকটা জায়গায় চেঞ্জ হবে, এর থেকে বেশি কিছু না। সো তোমার অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার, টু বি অনেস্ট অ্যাকাউন্টিং ফার্স্ট, তুমি এই একতরফা দাখিলা পদ্ধতি তুমি যেটা করে আসছো ওইটা থেকে মনে করো 3-4 ডিগ্রি কঠিন, মানে এইচএসসি টা, ঠিক আছে?
তো এই গেল আমাদের মনে করো এইচএসসি মানে অ্যাকাউন্টিং ফার্স্ট পেপারের ওভারভিউ। দেখে মনে হচ্ছে অনেক বেশি কিছু, টু বি অনেস্ট অ্যাকচুয়ালি অনেক বেশি কিছু, বাট গুছায় পড়লে, সুন্দর করে পড়লে আর একদম রুটিন ওয়াইজ স্টাডি করলে এর থেকে সহজ জিনিস কিচ্ছু নাই তোমার লাইফে। কারণ মানে আমার কাছে যারা আর্টস ওদের পড়া অনেক কঠিন লাগে আমার কাছে, যারা সায়েন্স ওদের পড়া আমার কাছে অনেক কঠিন লাগে। এখন যদি কেন ভাই, ভাই আমি জীবনে পড়ি না, এটা আমার কাছে কঠিন লাগে। খুবই সহজ সাপটা, মানে সোজা সাপটা অ্যান্সার। আরেকটা ব্যাখ্যা হচ্ছে আর্টসে পড়া অনেক বেশি মুখস্থ করতে হয়। সো তোমার মুখস্থবিদ্যা ভালো না থাকলে আর্টস থেকে ভালো রেজাল্ট করা অনেক ডিফিকাল্ট, আর পরীক্ষাটা অনেক লিখতে হয়, থিওরি বেসড এক্সাম। বাট যারা পড়ছো আর্টসে তারা ভালো বলতে পারবা। অন দা আদার হ্যান্ড সায়েন্সের গেলে অনেক প্র্যাকটিক্যালিটি অনেক বেশি। ফিজিক্স এর ডিফিকাল্টি লেভেল এক ধরনের, কেমিস্ট্রি ডিফিকাল্টি লেভেল এক ধরনের, বায়োলজি ডিফিকাল্ট লেভেল এক ধরনের, বিকজ ওই পড়াটা অনেক ইন ডেপথ স্টাডি। বাট কমার্সটা আমার কাছে অলওয়েজ ব্যালেন্সড মনে হয়েছে, অন্যগুলোর থেকে একটা অ্যাডভান্টেজ পাওয়া যায়। জাস্ট একটু রেগুলার স্টাডি করলে, ঠিকঠাক মতো পড়াশোনা করলে দিনে 2 ঘন্টা, দ্যাটস ইট। দিনে 2 ঘন্টাও আসলে, হ্যাঁ দিনে 2 ঘন্টা সেলফ স্টাডি করলে কমার্স থেকে বৃত্তি পাওয়া পসিবল। ইভেন ট্যালেন্ট পুলে বৃত্তি পাওয়া পসিবল, মানে ওই বৃত্তি পেলে বেশি টাকা দেয় আর সাধারণ বৃত্তিতে কম টাকা দেয়। ঠিক আছে, এই হচ্ছে ব্যাখ্যাটা শুনে নাও। আর ইভেন তুমি যদি 2 ঘন্টা করে স্টাডি করো এখন থেকে, ইনশাল্লাহ ঢাকা ভার্সিটিতে চান্স পাওয়া খুব ইজিলি পসিবল। ভাইয়া জীবন থেকে নিয়ে বলতেছে, ভাইয়া 2 ঘন্টার কম পড়ছে কি, ভাইয়ার স্টোরি আবার একটু ডিফারেন্ট আছে, ভাইয়ার স্টোরিতে আবার কয়েকটা টুইস্ট আছে, সেটা ক্লাসে বলবো না, যেদিন পেইড ব্যাচে ক্লাস স্টার্ট হবে তখন কোন এক গল্পে বলা যাবে, বাট আজকে এতটুকুই শোনো। বাট এরকমই ভাইয়া 1 ঘন্টা 2 ঘন্টা এরকমই হবে, এটা হচ্ছে ওভারঅল স্টাডি। সো বললাম, অনেক কিছু বললাম। আমাদের ফুল ইউ শুড রাইট দ্য কারেক্ট স্পেলিং। আচ্ছা, কাকে বলছে আমাকে মনে হয় বলে নাই, আই বিলিভ। ঠিক আছে, ওকে ডান। ওকে, এখন আমাদের চ্যাপ্টারে বলে ফেললাম, এবার আমাদের ক্লাসের ডিটেলসে যাই, যে কি বলবো না বলবো, কি করব না করব। ঠিক আছে, তো আমাদের অ্যাকাউন্টিং এর এই ধারণাটা আমরা অনেকে জানি, এটাকে একটা তথ্য ব্যবস্থা বলা হয়। বাট আমাদের এসএসসির বইয়ে যে ইনফরমেশনটা ভুল দেওয়া, সেটা আগে আমরা একটু কারেকশন করি। যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, অ্যাকাউন্টিং এর 9-10 এর বইয়ে এই জিনিসটা কমপ্লিটলি রং দেওয়া আছে। ঠিক আছে, এই জন্যই এই স্লাইডটা অ্যাড করছি, যে আমরা অ্যাকাউন্টিং পড়ার ফার্স্ট দিনে এই ভুলটা ভাঙবো। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য হচ্ছে কি ভাইয়া, সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা। হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি ভাইয়া, সংশ্লিষ্ট পক্ষের নিকট তথ্য সরবরাহ করা। এখন আমাদের অনেক বেশি পেইন হয়, আচ্ছা হিসেব মানে এই জিনিসটা আমি ভালো মন্দ জানছি কবে জানো, আমি যেদিন অ্যাডমিশনের ক্লাস করতে গেছি, ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষার জন্য অ্যাডমিশন সেন্টারে ক্লাস করতে গেছি কোচিং এ, তখন আমি জানতে পারছি যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য তথ্য সরবরাহ করো। কারণ আমার এসএসসি নলেজ আমাকে বলছে যে প্রধান উদ্দেশ্য হচ্ছে লিপিবদ্ধকরণ। বাট তুমি মনে রাখো, আজকের পরে এই কোয়েশ্চেনটা তোমার এমসিকিউ আসুক, ঢাকা ভার্সিটি এমসিকিউ আসুক, যেখানে আসুক, অ্যান্সার কি ভাইয়া, হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি ভাইয়া, তথ্য সরবরাহকরণ। ঠিক আছে, এটা মনে রাখো। এই কোয়েশ্চেনে ঢাকা ভার্সিটিতে মনে হয় ঢাকা ভার্সিটি ভর্তি পরীক্ষায় মিনিমাম 3 থেকে 4 বার আসছে যে হিসাব বিজ্ঞানের প্রধান উদ্দেশ্য কি, অ্যান্সার কি ভাইয়া, তথ্য সরবরাহকরণ। আর প্রাথমিক উদ্দেশ্য কি ভাইয়া, আর্থিক ঘটনা শনাক্তকরণ ও লিপিবদ্ধকরণ। তো আমরা অ্যাকাউন্টিং এর ফার্স্ট দিনই আমাদের ভুল একটা জিনিস শেখাকে ভেঙে ফেললাম, নতুন করে একটা জিনিস শিখলাম, এটা হিসাব বিজ্ঞানের প্রথম উদ্দেশ্য কি ভাইয়া, তথ্য সরবরাহ করা। এই জন্য অ্যাকাউন্টিং কে বেসিক্যালি একটা কি বলা হয়, অলওয়েজ অ্যাকাউন্টিং কে বলা হয় একটা তথ্য ব্যবস্থা। বিকজ অ্যাকাউন্টিং এর আলটিমেট অবজেক্টিভই হচ্ছে তথ্য সরবরাহ করা। কারণ দেখো, আলটিমেটলি বিশদায় বিবরণী বলি, মালিকানা সত্ত্ব বিবরণী বলি, আর হচ্ছে আর্থিক অবস্থার বিবরণী বলি, এই তিনটার ইনফরমেশন গুলো বেসিক্যালি আমাদের জন্য কি একটা তথ্য না, একটা ব্যবসার জন্য কি একটা তথ্য না। এই তথ্যগুলো বিভিন্ন পক্ষকে দিলে তারা ওইটার উপর বেসিস করে সিদ্ধান্ত নেয় না। সো অ্যাকাউন্টিং বেসিক্যালি একটা তথ্য ব্যবস্থা বা ইনফরমেশন সিস্টেমস। ঠিক আছে, সো এই জন্য অ্যাকাউন্টিং এর প্রথম উদ্দেশ্য কি ভাইয়া, তথ্য সরবরাহ করা। ডান, ওকে। এরপরে আমরা আমাদের
যে জাবেদা শিখে আসছি এতদিন, সে জাবেদার একটা রিভিশন আমরা দিব। জাবেদার পরে আমাদের ক্লাসের টপিকটাই ছিল জাবেদা আর হচ্ছে বিবরণী ছক। অ্যাকাউন্টিং এ তুমি যেদিক থেকে ঢোকার চেষ্টা করো, অ্যাকাউন্টিং এর ফার্স্ট এন্ড ফরমোস্ট গেটওয়ে হচ্ছে জাবেদা। দিস ইজ দ্য অনলি ওয়ে তুমি অ্যাকাউন্টিং এ এন্টার করতে পারবা। জাবেদা বুঝো নাই, তুমি অ্যাকাউন্টিং এর জীবনে এন্টার করতে পারবা না। সো অন্য কোনো রুটের যদি কেউ থেকে থাকো, তোমার এইচএসসি তে সবচেয়ে কঠিন সাবজেক্ট যেটা তোমাকে বলা হবে, যারা কমার্সে নতুন আসছো, আর্টস থেকে অথবা সায়েন্স থেকে, তোমাকে বলা হবে কমার্সের সবচেয়ে কঠিন সাবজেক্ট হচ্ছে অ্যাকাউন্টিং। আর অ্যাকাউন্টিং এ ভাইয়া বলতেছে অ্যাকাউন্টিং কঠিন না। অ্যাকাউন্টিং এ তুমি যদি একটা জিনিস ভালো মতো বুঝো, তা অন অ্যান্ড অনলি থিং জাবেদা, অ্যাকাউন্টিং ফুল 50% তোমার ডান। অ্যাকাউন্টিং এ এই ভাইয়া যে জাবেদা গুলা দেখাবে, আমরা সেম জাবেদা এসএসসি তেও করে আসছি। সো নতুন দুই একটা জিনিস আসছে, বাট এই জাবেদার পার্টটুকু বুঝলে অ্যাকাউন্টিং 50% ডান। ডান মানে ডান, ফুল ডান 50%। সো জাবেদাটা ভালো মতো বুঝো। ভাই আজকে যা শিখাবে, তোমার আগামী 2 বছর এতটুকু জাবেদাই লাগবে, এর বেশি জাবেদা লাগবে না। তোমার এসএসসি সাইড ভাই একটা নোট দিছে, ওই জাবেদার অতটুকু পার্ট বুঝলেই হবে, এর থেকে বেশি জাবেদা লাগবে না। সো বুঝতেছো ব্যাপারটা কি? তো আজান যেহেতু দিচ্ছে, আমি জাস্ট হভার করে যাই, বলে দেখা দেখা যাই, আজানটা শেষ হলে ব্যাখ্যা করে যাব। ঠিক আছে? ওকে, সো আমরা একটা কাজ করতে চাইছিলাম, বাট কাজটা আমরা করতে পারিনি। ভাবলাম একটা পোল দিয়ে জিজ্ঞাসা করবো, বাট ওখানে পোলের মধ্যে তোমাদেরকে সঠিক অ্যান্সার দিতে হবে। সঠিক অ্যান্সার তোমাদের এখানে আপাতত নাই। যে আমরা এসএসসি তে কোন গ্রুপে ছিলাম, প্রশ্ন ছিল এইটা। এই প্রশ্নের সঠিক উত্তর কি? ওকে, সঠিক উত্তর আমরা আপাতত দেওয়া লাগতেছে না। ফলো ব্যাক, ফলো আই হ্যাভ। আচ্ছা, এইখানে কি আমরা কোনো জায়গায় ইনস্টাগ্রাম নিয়ে কোনো কথা বলতেছি? আপাতত ক্লাসের মধ্যে এইটাই ডিসকাশন। দেখো, এই ক্লাসের যে চ্যাট বক্সটা থাকতেছে, ওইটা আসলে আমাদের কেন দেওয়া হয়েছে? আমরা ফেসবুক থেকে বাইরে অ্যাপে কেন ক্লাস করতেছি? যাতে আমরা ডিস্ট্রাকশন ফ্রি ভাবে ক্লাস করতে পারি। এখন এই ক্লাসের মধ্যে যদি কেউ ইনস্টাগ্রামের লিঙ্ক বলে যে ফলো ব্যাক আর ফলো দিন, তাহলে আমার আসলে একটা কাজই করা উচিত, যে ভাই ফলো আর ব্যাক দিলাম না, তোমাকে বাই বাই দিয়ে দিলাম, এরকম একটা কাজ করা উচিত। জিনিসটা হচ্ছে যে আমরা
এই ফেসবুক থেকে বাইর হয়ে একটা ক্লোজড জায়গায় আসছি অ্যাপের মধ্যে, যাতে করে ক্লাসটা ডিস্ট্রাকশন ফ্রি করতে পারি। তো আমার মানে ক্লাসে স্ট্রিক্ট ভাই আমি এই জায়গাটা, যে কমেন্টে উল্টাপাল্টা আমরা করব না, যা হবে সম্পূর্ণ ক্লাস রিলেটেড হবে। ক্লাসের বাইরের মানে এই জোনের বাইরে মানে অ্যাকাউন্টিং এর বাইরের জিনিসপত্র আমরা পারতপক্ষে বলবো না, তাও বলতে পারি যদি রিলেভেন্ট হয় ক্লাসের সাথে। বাট এইখানে ঢুকে যদি ফেসবুকের কোনো কথা বলি তাহলে ধরে মাইর দিব। এখন অনলাইনে আসলে কেমনে মাইর দেওয়া উচিত সেটার আসলে একটা পন্থা বাইর করতে হবে, বাট টিল দেন আমরা আসলে ক্লাস করি। সো আমাদের জাবেদা আমরা স্টার্টিং আগে ছকটা দেখে নিই, তারিখ, হিসাবের শিরোনাম ও ব্যাখ্যা পুরো আগের মতো, খতিয়ান বিষয় ডেবিট টাকা ক্রেডিট টাকা, ছকে কোনো চেঞ্জ নাই। এবার আমরা যদি আসি ফার্স্টে, আমাদের আসে কে ভাইয়া, মূলধন সংক্রান্ত জাবেদা। জাবেদা কি, মালিক নিজের 50,000 টাকা এনে ব্যবসা শুরু করলো। যাবে কি আনছে, নগদ টাকা আনছে, মূলধন হিসাব ডেবিট। আর কি মালিক যা দিবে তাই মূলধন, এই জন্য মূলধন হিসাব ক্রেডিট, টাকা যা আসছে তাই। এরপরে মালিক নিজের 50,000 টাকা নগদ, 25,000 টাকার পণ্যদ্রব্য, 30,000 টাকার আসবাবপত্র ব্যবসা শুরু করলো। এখন পণ্যদ্রব্য এই জায়গাটা আমরা একটু পরে আসব, যে পণ্যের নামে কোনো হিসাব হয় না। পণ্য কিনলে ক্রয় হিসাব, পণ্য বিক্রি করলে বিক্রয় হিসাব, ঠিক আছে। পণ্যের নামে কোনো হিসাব হয় না, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব, পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব। যাবে দেখি মালিক নগদ টাকা আনছে, নগদান হিসাব ডেবিট, পণ্যের জায়গায় ক্রয় হিসাব ডেবিট, আসবাবপত্র জায়গায় আসবাবপত্র হিসাব ডেবিট। আর সম্পদের ক্ষেত্রে যেই সম্পদ সেই সম্পদের নাম লিখতে হয়, ঠিক আছে। ওকে, আবার স্পেসিফিক কিছু ক্যাটাগরি আছে, যদি আমাকে বলে দেয় যে একটা ওয়ার্ড্রোব কিনছে বা একটা চেয়ার কিনছে, সেগুলোকে আমরা বলি আসবাবপত্র। তারপর ইলেকট্রিক বা ইলেকট্রনিক্স এর কোন জিনিস, আপনি এসি, টিভি, ফ্রিজ, এগুলোকে আমরা কি বলি ভাইয়া, অফিস সরঞ্জাম বলি। তো এই দুইটা ডিটেইলস একটু ক্লিয়ার থাকলে আমার জন্য বেটার হয়। তারপর সবগুলোই আমার জন্য কি, যেহেতু মালিক দিছে সবগুলো আমার জন্য কি ভাইয়া, মূলধন। সো মূলধন হিসাব ক্রেডিট, তিনটা যোগ করে এই ক্রেডিট টাকা আমরা বসাইছি, ঠিক আছে। এরপরে মালিক 50,000 টাকা নগদ, আসবাবপত্র 20,000 টাকা, যন্ত্রপাতি 30,000 টাকা, অফিস সরঞ্জাম 15,000 টাকা নিয়ে ব্যবসা শুরু করলো। মালিক যা যা দিছে তাই তাই মূলধন। সো আগে আমরা নগদ আনলাম 50,000, আসবাবপত্র আনলাম 20,000, যন্ত্রপাতি আনলাম 30,000, অফিস সরঞ্জাম আনলাম 15,000, আর মূলধন হিসাব ক্রেডিট, সবগুলো যোগ করে এই মূলধন হিসেবে টাকাটা আমরা বসাইছি। সবগুলো ডেবিট আর মূলধন হিসেবে আমার জন্য কি ভাইয়া, ক্রেডিট। ওকে, ইয়েস। তাসনিয়া, এসএসসি সায়েন্স ছিলা, কমার্স নিলে অবশ্যই অবশ্যই পারবা, বাট কমার্স নেওয়ার আগে ডিসিশনটা একটু বুঝে শুনে নিও যে নিবা কিনা। বিকজ নিলে তুমি পরে আর রিভার্ট ব্যাক করে সায়েন্সে ব্যাক করতে পারবা না, ফার্স্ট থিং ফার্স্ট। আর সেকেন্ড থিংটা হচ্ছে, যদি কমার্সে পড়ো ডেডিকেটেডলি পড়াশোনা ওভাবেই করতে হবে। সায়েন্সে কেন পারলাম না, কেন গেলাম না, এটা আপনি আর আফসোস জীবনে করতে পারবা না, ঠিক আছে। যদি তোমার ডিসিশন ফিক্স থাকে কমার্সে আসতে পারো, এবং ট্রাস্ট মি, তুমি সায়েন্সে যে রেজাল্ট করতা, আই বিলিভ তোমার যদি মানে টেন্ডেন্সি থাকে যে কমার্সে পারবা কিনা, কমার্স আসলে অনেক ভালো রেজাল্ট করতে পারবা যদি তুমি ঠিকঠাক মতো পড়াশোনা করো, ঠিক আছে। ওকে, পরে মালিক 50,000 টাকা নগদ, 30,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। সো ঋণের ক্ষেত্রে ভাই একটা জিনিস বলছিল, যদি ঋণ নিয়ে ব্যবসা শুরু করেন, এই জিনিসটা বলা থাকে, তাহলে ঋণের টাকা নগদের টাকার সাথে কি করতে হয় ভাইয়া, যোগ করতে হয়। সো এই যে মালিক 30,000 টাকা ঋণ নিছে, এই ঋণের টাকা আমরা কি করব, এই নগদের টাকার সাথে যোগ করে দিব। তো নগদের হিসাব ডেবিট, কত টাকা আসছে ভাইয়া, 80,000 টাকা আসছে। কেন 80,000 টাকা আসছে, বিকজ এই ঋণের টাকাটা আমরা নগদের টাকার সাথে যোগ করে দিছি। এটা কখন করব, যখন ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, এই ওয়ার্ডটা বলা থাকবে। তো নগদের হিসাব ডেবিট কত হাজার টাকা ভাইয়া, 80,000 টাকা। ঋণ হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া, 30,000 টাকা। দেখো ঋণ আমার জন্য দায়, এই জন্য ঋণকে আমি কোথায় নিয়ে আসছি ভাইয়া, ক্রেডিট দিকে নিয়ে আসছি, দায়ের দিকে। আর মূলধন আমার জন্য, এটাও একটা অন্তর্দায়। ঋণ আমার জন্য বহির্দায়, মূলধন আমার জন্য কি ভাইয়া, আন্তর্দায় বা অন্তর্দায়। মানে মালিক পক্ষের যে দায় সেটাকে আমরা কি বলি ভাইয়া, অন্তর্দায় বলি। তো 80,000 টাকা থেকে 30,000 টাকা বাদ দিয়ে বাকি টাকা আমরা মূলধনের মতো বসাই দিছি। নিচে একটা নোট সুন্দর করে লেখা আছে, ঋণ নিয়ে ব্যবসা শুরু করলে ঋণের টাকা নগদের টাকার সাথে যোগ করতে হয়। এইটা অনেক বড় কনফিউশন যে ভাই ঋণের টাকা যোগ করব নাকি করব না। তোমাদের আজকের পর থেকে থাকা উচিত না। যদি বলে ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো, তখন ঋণের টাকা নগদের টাকার সাথে যোগ করতে হবে। দেন এগেইন আমি আজকে এই পুরো জিনিসটা
একটা রিভিশন মোডে আছি। সো হুট করে যদি কেউ আর্টসের থেকে থাকো বা যদি কেউ সায়েন্সের থেকে থাকো, হুট করে ক্লাসে যখন ঢুকবা তোমার কাছে একটু ডিফিকাল্ট মনে হচ্ছে, ভাই এটা কি ডেবিট, ওটা কি ক্রেডিট, এটা কোত্থেকে আসলো, তাদের জন্য বলে রাখি ভাইয়া, ওভারওয়েলমড হওয়ার বা কনফিউজড হওয়ার কোনো দরকার নেই। জিনিসটা হচ্ছে আমাদের সায়েন্সের অনেকগুলো রুলস আছে না, অনেক কিছু দেখে আসছো না বা অনেক কিছু পড়ে আসছো না, সেম আমাদের এটাও একটা রুলস এর উপর বেসিস করে আমরা ডেবিট ক্রেডিট করি, যেটা আমরা যখন আমাদের অ্যাকচুয়াল ক্লাস স্টার্ট হবে আমরা প্রত্যেকটা জিনিস ধরে 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 ডিভাইড করে 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 একটা সুন্দর ফরম্যাটে আমরা বুঝবো। বাট আজকে যেহেতু আমাদের একটা বেসিক বিল্ডিং ক্লাস, আমাদের টার্গেট ছিল যে এসএসসির সাথে এইচএসসি এর রিলেভেন্স কতটুকু ওইটা একটা চেক আপ দেওয়ার। যারা অলরেডি আমাদের বিজনেস স্টাডিজে ছিলাম ওদের পড়াটার আগে একটা রিভিউ করলাম যে কতটুকু সিলেবাসে মিল আছে, কতটুকু পড়তে হবে সেটা আমরা ফার্স্ট জানছি। এখন জাবেদের একটা রিভিশন দিব, এরপরে বিবরণী একটা রিভিশন দিয়ে আমরা আজকের ক্লাসটা মোটামুটি এন্ড করব। এর পরের ক্লাসে সাইড ভাই যখন ক্লাস নিবে তখন নগদান বই আমরা যা দেখে এসেছি ওইটার একটা রিভিশন আমরা হয়ে যাবে উইথ দ্য নতুন এডিশন খুচরা নবদান বই। এরপরে আমাদের যখন মেইন ক্লাসগুলো স্টার্ট হবে, আমি মিন ওয়াইল যারা যারা এই বিভাগ পরিবর্তনের ডিসিশন নিয়ে সিদ্ধান্তহীনতায় ভুগতেছো, তারা যদি ডিসিশন ফিক্স করে তোমরা কমার্সে শিফট করো, তাহলে যখন আমাদের মেইন ক্লাসগুলো স্টার্ট হবে আমরা একদম নিটিগিটি বেসিক থেকে স্টার্ট করব, এবং তোমরা যদি একদম সুন্দর ওয়েতে সবার সাথে কোপ আপ করে স্টাডি করতে পারো সেটা আমরা এনশিওর করব। ঠিক আছে? ওকে, আজকে হাই হ্যালো দিবেন ভাইয়া? না আজকে হাই হ্যালো দিব না, টাটা গুড বাই দিতে পারি। ওকে ডান। এরপর মালিক নিজের 50,000 টাকা নগদ, আদ্রবত 20,000 টাকা, প্রদেয় হিসাব 10,000 টাকা, 20,000 টাকা ঋণ নিয়ে ব্যবসা শুরু করলো। সো আমরা সাধারণত সম্পদ গুলাকে ডেবিট দিকে রাখি। সো আমাদের নগদান হিসাব ডেবিট 70,000 টাকা কেন হইলো? এই যে 20,000 টাকা ঋণ, এই ঋণের টাকা নগদ টাকার সাথে আমরা কি করে দিছি ভাইয়া? যোগ করে দিছি। সো 50 আর 20 যোগ করা হয় ভাইয়া 70,000 টাকা। আসবাবপত্র হিসাব ডেবিট কত হাজার টাকা? 20,000 টাকা। প্রদেশ বন্টন দায় ক্রেডিট 10,000 টাকা। আবার ঋণকে নিয়ে আসছি ক্রেডিট 20,000 টাকা। মূলধন হিসাব ক্রেডিট কত হাজার টাকা ভাইয়া? 60,000 টাকা। তো সম্পদ থেকে এই দুইটা দায় বাদ দিয়ে আমরা যেটা পাইতেছি সেটাকে আমরা কি বলতেছি ভাইয়া? মূলধন বলতেছি। সো অলওয়েজ আমরা যেটা করব, সম্পদ পাশ থেকে দায় পাশটা বাদ দিয়ে দেন এই মূলধনের টাকাটা বের করব, বিকজ মূলধনের টাকাটা বের করতে যে আমাদের কনফিউশন ক্রিয়েট হবে যে আচ্ছা এখানে কত টাকা বসাবো। আমরা সম্পদ পাশ থেকে দায়ের পাশটা বাদ দিব, যে টাকাটা বাদ দেওয়ার পর ডিফারেন্স যেটা পাবো সেটাই আমরা মূলধনের ঘরে বসায় দিব। সো মূলধন হিসেবটা খুবই সিম্পল, সম্পদ থেকে দায় বাদ দিলে আমরা কি পাই ভাইয়া? মূলধন পেয়ে যাই। শেষ। ওকে, নিচে লেখা আছে সুন্দর করে যে মূলধন হিসেবে কত টাকা বসবে তা নিয়ে একটা কনফিউশন ক্রিয়েট হয়, যে আমরা সম্পদ থেকে দায়টা বাদ দিয়ে মূলধনটা বের করে ফেলবো। ওকে, এরপরে আসি মালিক 50,000 টাকা নগদ, 30,000 টাকা ব্যাংক ঋণে ব্যবসা শুরু করলো। সো ব্যাংক ঋণের ক্ষেত্রে একটা টুইস্ট, এই জিনিসটা এইচএসসি তে একটু ভালো মতো শিখে রাখো। ব্যাংক থেকে ঋণ নিলে ব্যাংক টাকাটা ক্যাশ দিয়ে দেয় না, টাকাটা ব্যাংক অ্যাকাউন্টে ট্রান্সফার করে। সো যখন আমরা ব্যাংক থেকে ঋণ নিব, মানে ব্যাংক ঋণ কথাটা বলা থাকবে, তখন ওই টাকাটা নগদের সাথে যোগ না করে ব্যাংক হিসাব নামে একটা হিসাব ওপেন করে সেই জায়গায় আমরা বসাবো। সো জাবেদে কি করলাম? নগদান হিসাব ডেবিট 50,000 টাকা, তারপর ব্যাংক থেকে যে ঋণ নিছে ওই জন্য ব্যাংক হিসাব ডেবিট করলাম 30,000 টাকা। মানে এতক্ষণ আমরা কি করতেছিলাম? শুধু ঋণ বলা ছিল, ওই ঋণের টাকাটা আমরা নগদ টাকা যোগ করতেছিলাম। বাট যখনই ব্যাংক ঋণ বলা থাকবে আমরা ধরে নিব ব্যাংক ঋণটা ব্যাংকের একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করছে। নগদ টাকা তো ক্যাশ দিয়ে দেয়, বাট ব্যাংক ঋণ ব্যাংকের একটা অ্যাকাউন্টে ট্রান্সফার করে। সো আমরা বুঝে নিব ব্যাংক ঋণটা ব্যাংক হিসেবে স্থানান্তর করছে। সো এই জন্য এই ঋণের টাকাটার জন্য আমরা ব্যাংক হিসেবে একটা হিসাব খুললাম, ওই অ্যাকাউন্টে টাকাটা অ্যাড করে দিলাম 30,000। আবার ব্যাংক ঋণ হিসাব নামে একটা হিসাব লিখলাম, ওটা আমার জন্য একটা দায়। সো এটা এখানে বসালাম কত হাজার টাকা ভাইয়া? 30,000 টাকা। সেম জিনিস দুই জায়গায় বসাইলাম। তারপর মূলধন হিসাব ক্রেডিট কত হাজার টাকা ভাইয়া? 50,000 টাকা। ঠিক আছে? ক্লাস কারো স্টপ হয়ে যায়নি, ঠিক আছে? এটা নিয়ে কোনো টেনশন করার দরকার নেই। আর যদি কোনো জায়গায় ঝামেলা হয় আমাকে বইলো যে ভাই ক্লাস বুঝতে পারতেছি না, তাহলে ভাই ওইভাবে বুঝাবে। বাট যেহেতু রিভিশন ক্লাস, আমি এই জন্য একদম ওইভাবেই রিভাইজ করতেছি, যাতে করে আমাদের আগের পড়াগুলো একটু একটু করে মনে পড়ে, বিকজ অনেকদিন পড়াশোনা হয় না, অনেক বড় একটা গ্যাপ পড়ে গেছে আমাদের। ওকে না, এরপরে পণ্য, এবার আমরা একদম পণ্যের ডিটেলসে আসলাম। পণ্যের ডিটেলসে কি ভাইয়া? পণ্যের নামে কোনো হিসাব হয় না, পণ্য ক্রয় করলে ক্রয় হিসাব, পণ্য বিক্রয় করলে বিক্রয় হিসাব। সো
পণ্য ক্রয় করে নগদ টাকা প্রদান, ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। পণ্য ক্রয় করে চেক প্রদান, চেকের নামে কোনো হিসাব হয় না, চেক বললে কোন হিসাব আসে ভাইয়া? ব্যাংক হিসাব আসে। ক্রয় হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। তারপরে পণ্য ক্রয় করে প্রদেয় বিল প্রদান। সো প্রদেয় বিল, তো যেহেতু বিলে কিনছি তাহলে আমাদের ক্রেডিট কাকে করতে হবে? বিলকে করতে হবে। সো ক্রয়ের জন্য ক্রয় হিসাব ডেবিট, আর যেহেতু বিলে মানে বিল প্রদান করছি মানে বাকিতে কিনে একটা দলিলে সাইন করে দিলে সেটাকে আমরা বিল বলি, বা একটা কাগজে সাইন করে দিলে সেই কাগজটাকে আমরা বিল বলছি এই জায়গায়। সো প্রদেয় বিল হিসাব ক্রেডিট। আর যদি শুধু বাকিতে ক্রয় বলা থাকে তাহলে পাওনাদার অথবা প্রদেয় হিসাব ক্রেডিট। ক্রয় অলওয়েজ ডেবিট দিকে থাকতেছে, আর অপোনেন্টে কে থাকতেছে? কখনো নগদ, কখনো ব্যাংক, কখনো প্রদেয় বিল, কখনো প্রদেয় হিসাব বা পাওনাদার। এরপরে ফারহানের নিকট থেকে নগদে পণ্য ক্রয়। এখানে দুইটা জিনিস বোঝার আছে। প্রথম জিনিসটা হচ্ছে কোন ব্যক্তির নাম উল্লেখ করা থাকলে সাধারণত আমরা ধরে নেই বাকিতে ক্রয়, বাট যদি ব্যক্তির নাম উল্লেখ করা আছে আবার নগদ কথাটা উল্লেখ করা আছে তখন বুঝে নিব ওইটা ব্যক্তি গেলে একটা নগদে ক্রয়। এখন ফারহানের নিকট থেকে নগদে পণ্য ক্রয় 5,000 টাকা, বহন খরচ, প্যাকিং খরচ। প্রথম জিনিস বুঝলাম ব্যক্তির নাম উল্লেখ করা আছে আবার নগদ বলা আছে, তাহলে ওটা একটা নগদ লেনদেন। সেকেন্ড জিনিসটা হচ্ছে পণ্য ক্রয়ের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা খরচকে আমরা আলাদা আলাদা লিপিবদ্ধ করি। যদি এখানে একটা ওয়ার্ড বলে দেওয়া ভালো, তোমাদের এইচএসসি তে এই ওয়ার্ডটা সাথে তোমাদের পরিচয় হবে, সেটা হচ্ছে ভাইয়া কালান্তিক মজুদ পদ্ধতি, নিত্য মজুদ পদ্ধতি, আর একটা হচ্ছে ভাইয়া কালান্তিক মজুদ পদ্ধতি। তা আমরা সাধারণত এসএসসি লেভেল বা এইচএসসি লেভেলে যত জাবেদা করি কালান্তিক মজুদ পদ্ধতিটা ফলো করে জাবেদা করি। নিত্য মজুদ পদ্ধতিটা আমরা মানে খুবই কম ফলো করি, ঠিক আছে? বাট নিত্য মজুদ পদ্ধতি যখন আমরা জাবেদা করতে যাব তখন ক্রয়ের জাবেদাও চেঞ্জ হয়, বিক্রয়ের জাবেদাও চেঞ্জ হয়। আর সেটা আমরা যেদিন শিখবো সেদিন আলোচনা করব। বাট আপাতত যখন আমরা কালান্তিকে শিখতেছি, কালান্তিকের মধ্যে ক্রয়ের সাথে সংশ্লিষ্ট প্রত্যেক মানে পণ্য ক্রয় পণ্য বিক্রয়ের সাথে সংশ্লিষ্ট প্রত্যেকটা আলাদা আলাদা খরচকে আমরা তাদের নামে লিপিবদ্ধ করি। সেখানে বহন খরচ, প্যাকিং খরচ প্রত্যেকের আলাদা আলাদা নামেই আমরা লিপিবদ্ধ করব, ঠিক আছে? সো ক্রয় হিসাব ডেবিট 5,000, বহন খরচ ডেবিট, প্যাকিং খরচ ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, ঠিক আছে? সো ক্রয় সংস্থা প্রত্যেকটা খরচকে আমরা আলাদা আলাদা নামে লিখতেছি আর সবগুলা টাকা যোগ করে নগদান হিসাবকে ক্রেডিট করতেছি। যদি বলতো বাকি, তাহলে আমরা এখানে কি কাকে আনতাম? প্রদেয় হিসাবে পাওনাদারকে নিয়ে আসতাম। যদি বলতো বিলে তাহলে প্রদেয় বিল নিয়ে আসতাম, ঠিক আছে? আর যদি বলতো চেকে তাহলে আমরা ব্যাংক হিসাবকে নিয়ে আসতাম। এরপর রাফির নিকট হতে বাকিতে পণ্য ক্রয়। ব্যক্তির নাম উল্লেখ করা থাকলে আমরা সাধারণত বুঝি বাকিতে, আর এখানে বাকি দ্বারা স্পেসিফিক ভাবে বলে দিছে। সো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার, ব্যক্তির নামে পাওনাদার, রাফি হিসাব ক্রেডিট। এরপর পণ্য ক্রয় করে নগদে দিছি আর চেকে দিছি। সো ক্রয় হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট, আর ব্যাংক হিসাব ক্রেডিট। চেকের জন্য ব্যাংক হিসাব আসছে। এরপরে মোস্ট ইম্পর্টেন্ট জিনিস, আলমের নিকট হতে ক্রয়। ব্যক্তির নাম উল্লেখ করা আছে, নগদে ওয়ার্ডটা বলা নাই। তো ব্যক্তির নাম উল্লেখ করা থাকলে আমরা বুঝবো সেটা একটা বাকি লেনদেন, আনটিল অর আনলেস নগদ ওয়ার্ডটা ওখানে উল্লেখ করা থাকে। আবার এখানে কাকে নিয়ে আসছে? কারবারি ওয়ার্ডটাকে নিয়ে আসছে। কারবারি ওয়ার্ডটা জিনিসটা আবার কি ভাইয়া? যদি আমরা দোকানে কোনো জিনিস কিনতে গেলে দোকানদার আঙ্কেল আমাকে বলছে ভাই 20 টাকা, আমি বলছি না ভাই 10 টাকা দেন বা 15 টাকা দেন, তাহলে এই যে 5 টাকা এক্সট্রা মানে কথা বলার সঙ্গে সঙ্গে ডিসকাউন্ট পেয়ে গেলাম, এটাকে আমরা কি বলি ভাইয়া? কারবারি বাট্টা বলি। তো এখন ফার্স্টে কারবারি বাট্টা কোথাও লিখতে হয় না, জাস্ট করতে হয় কি এই জিনিসটা এই 5,000 এর উপর ডিরেক্ট ডিসকাউন্ট করতে হয়। সো আমরা 5,000 থেকে কোনো কিছু 10% মানে একটা শূন্য কম, সো 10% বাদ দিলাম, তো 5,000 10% কত হয়? 500 টাকা। জাস্ট এই 5,000 টাকা থেকে এই 500 টাকা বিয়োগ করে দিব, থাকবে কত ভাইয়া? 4,500 টাকা। সো ক্রয় হিসাব ডেবিট, পাওনাদার আলম হিসাব ক্রেডিট, 4,500 4,500। এই কারবারিটা জাস্ট মাইনাস করে দেখাইতে হবে, এটা কারবারি বাটার নামে কোনো হিসাব কোথাও লিখতে হবে না, ঠিক আছে? ওকে ভাইয়া, আমাদের অ্যাকাউন্টিং এফবি গ্রুপের নাম কি? অ্যাকাউন্টিং এফবি গ্রুপের নাম হচ্ছে এইচএসসি 27 অ্যাকাউন্টিং, ইফ আই এম নট রং, ঠিক আছে? ওকে, হ্যাঁ নোট করে দেখাইলে হবে। হ্যাঁ নোট করে দেখাইলে হবে না ভাই? ইয়েস ভাই, নোট করে দেখাইলে হবে, 100 হবে, সেরা। ওকে, এরপরে পণ্য ক্রয় যার 20,000 টাকা, যার 30% নগদে 30% চেকে। এখন দেখো আমাদের কোন জিনিস আমরা কি জানি 100% না,
এখন আমারে বলছে 30% নগদে, 30% চেকে, বাকি 40 গেল কই? 30 বাদ 30 বাদ, বাকি থেকে আরো কত ভাইয়া? আরো 40 আছে না? এই 40 এর খবর কই? এই 40 তো কোথাও নাই, তাই না? এখন কাজ হইতেছে ভাইয়া, এই যে 40% বলে নেই, আমাদের বুঝে নিতে হবে এই 40% হচ্ছে ভাইয়া বাকিতে। এই 40% কিসে করতে হবে? এই 40% হচ্ছে আমাদের জন্য একটা বাকি লেনদেন। ঠিক আছে? আহ না, গালিব জিজ্ঞাসা করলো নোট করে দেখাইতে হয় না বার্তাটা? না ভাই, নোট করেও দেখাইতে হয় না বার্তাটা। তুমি জাস্ট এভাবে মাইনাস করে দেখাই দিবা। তুমি তোমার ক্যালকুলেটরে জাস্ট পার্সেন্ট করে মাইনাস করে জাস্ট এখানে টাকা ফিগারটা এমনি বসাবা। এই 500 টাকা কেন গেছে, কোথায় গেছে, টিচারও তোমার কাছে জীবনে জানতে যাবে না, তোমারও কথাও বলতে হবে না। হ্যাঁ, যদি আমরা চালানের ছক করি, চালানের মধ্যে বার্তাটা আলাদা করে দেখাই দিতে হয়, বাট এই যে আমরা জাবেদার মধ্যে এরকম করলে এটার ক্যালকুলেশন আলাদা করে কোথাও দেখাই দিতে হয় না। ঠিক আছে? ওকে। এখন পণ্য ক্রয় যার 20,000 টাকা, সো ক্রয় হিসাব ডেবিট 20,000 টাকা লিখলাম। তারপর নগদ হিসাব ক্রেডিট, এই 20,000 টাকা 30%, 6,000 টাকা। ব্যাংক হিসাব ক্রেডিট 20,000 টাকা 30%, 6,000 টাকা। আর বাকি যে 40% আছে, ওই 40% আমার কি ধরে নিতে হবে? বাকিদের লেনদেন। সো বাংলাদেশ হিসাব ক্রেডিট কত হাজার টাকা ভাইয়া? 8,000 টাকা। ওকে। এরপর খুবই ইম্পর্টেন্ট একটা টপিক, যেটা তোমাদের এইচএসসির জন্য অনেক বেশি ইম্পর্টেন্ট। পণ্য ক্রয় 10,000 টাকা, ভ্যাট কত পার্সেন্ট ভাইয়া? 15%। এইখানে যখন ভ্যাট আলাদা করে বলে দেয়, তখন আমাদের না টেনশন আর থাকে না। জাস্ট এই টাকা, এই 10,000 টাকার উপর আলাদা করে ভ্যাট ধরলেই হয়। সো ক্রয় হিসাব ডেবিট 10,000 টাকা, ভ্যাট চলতি হিসাব, ভ্যাটের জন্য জাবেদায় কাকে নিয়ে আসা লাগছে ভাইয়া? ভ্যাট চলতি হিসাবকে নিয়ে আসা লাগছে। ভ্যাট কত পার্সেন্ট? 15%। 10,000 টাকা 15% গুলো কত হয়? 1500 টাকা। আর পুরা টাকাটাই যেহেতু দিয়ে দিতে হবে, এই জন্য নগদান হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 11,500 টাকা। বাট যদি আমাকে কোন একটা কোয়েশ্চেনে বলে ভ্যাট সহ, ভ্যাট সহ বললে বাংলাদেশের আইন অনুযায়ী ভ্যাট 15% ধরা হয়। এখন ভ্যাট সহ যদি আমাকে কোন একটা কোয়েশ্চেনে বলে দেয়, সেক্ষেত্রে ভ্যাট নির্ণয় করার জন্য আমাকে কি করতে হয়? এক্স যে অ্যামাউন্টটা আসলে আমাকে কোশ্চেনে বলবে, গুণ 15 ভাগ 115। ঠিক আছে? মানে এখানে তো ভ্যাটটা আলাদা করে 15% বলে দিছে, বাট যখন আমাকে কোন একটা জায়গায় এরকম ভ্যাট সহ বলে দেয়, তখন ভ্যাটটা ক্যালকুলেট করার জন্য আমাকে গুণ 15 করতে হয়, ভাগ 115 করতে হয়। কাহিনীটা বুঝছি কি করতে হয়? যে ভ্যাটটা আলাদা করে ক্যালকুলেট করার জন্য কি করতে হচ্ছে? গুণ 15 করতে হচ্ছে, ভাগ 115 করতে হচ্ছে। সো এইখানে ক্রয় হিসাব ডেবিট কত হাজার টাকা ভাইয়া? 10,000 টাকা। কেমনে পাইলাম? যে এই 11,500, এই 11,500 কে গুণ 15 করলাম, ভাগ 115 করলাম, করে কত টাকা পাইলাম ভাইয়া? করে পাইলাম হচ্ছে ভাইয়া 1500 টাকা। এই 1500 টাকা হচ্ছে আমার জন্য কি? এই 1500 টাকা আমার জন্য ভ্যাট। এখন এই ভ্যাট আমার মানে এই টোটাল টাকা থেকে ভ্যাটের টাকাটা বাদ দিলে শুধু ক্রয় হিসেবে টাকা পাইলাম। সো ক্রয় হিসেবে ডেবিট কত হাজার টাকা? 10,000 টাকা। ভ্যাট চলতি হিসাব ডেবিট কত হাজার টাকা ভাইয়া? 1500 টাকা। আর টোটাল দুটো যোগ করে নগদ হিসাব ক্রেডিট কত টাকা ভাইয়া? 11,500 টাকা। সো আমরা অলওয়েজ মনে রাখবো, ভ্যাট সহ বলে দিলে ভ্যাটের টাকাটা বের করার জন্য আমরা কি করব? গুণ 15 করব, ভাগ 115 করব। শেষ। ওকে। সেম নিয়মগুলো বিক্রয়ের জন্য অ্যাপ্লিকেবল। বিক্রয়ের নামে কোনো হিসাব হয় না, ক্রয়ের নামে যখন ক্রয় হিসাব করতে হয়, বিক্রয়ের ক্ষেত্রে বিক্রয় হিসাব করতে হয়। বাট বিক্রয়ের ক্ষেত্রে আমাদের এক্সট্রা করে কার সাথে দেখা হয়? আমাদের বিক্রয়টা থেকে ডেবিটে আর বিক্রয়টা থাকে হচ্ছে ক্রেডিটে। এটা মাথায় রাখতে হয়। ঠিক আছে? ওকে। চ্যাপ্টার ওয়াইজ ক্লাসগুলো রিপিট হবে না? ইয়েস, প্রত্যেকটা ক্লাসে রিপিট হবে। মানে জিনিসটা হচ্ছে যে জাবেদা হচ্ছে অ্যাকাউন্টিং এর এন্ট্রি ডোর। এই জন্য জাবেদা দিয়ে আমি অ্যাকাউন্টিং এ তোমাদের জার্নিটা জাস্ট ওই আছে না দোকানের ফিতা কাটার মতো, সো ওই কাজটা করে দিলাম। বাট জাবেদা যখন আমাদের প্রত্যেকটা চ্যাপ্টারের জন্য স্পেসিফিক যেই জাবেদাগুলো লাগবে, আমরা ওই জাবেদাগুলো ওই চ্যাপ্টারে আবার সুন্দর করে শিখবো, যাতে করে আমাদের একটা জিনিস বারবার বারবার রিভাইজ হবে এবং আমাদের ভুল করার চান্সেস আস্তে 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 কমতে থাকবে। ঠিক আছে? ওকে। ভ্যাটের নামে হিসাব হবে? ইয়েস স্যার, ভ্যাটের নামে তো হিসাব হইলো। ভ্যাটের নামে ভ্যাট চলতি হিসাব নামে একটা হিসাবকে নিয়ে আসছি। বাট্টার নামে হিসাব হয় না, বাট ভ্যাটের নামে হিসাব হয়। ঠিক আছে? নগদে বিক্রি করলে নগদান ডেবিট, বিক্রয় ক্রেডিট। চেকে বিক্রয় করলে ব্যাংক ডেবিট, বিক্রয় ক্রেডিট। স্কোয়ার উল্টা হচ্ছে। বিক্রয় করে বিল পাওয়া গেলে প্রাপ্য বিল ডেবিট, আগে ছিল প্রদ বিল, এখন প্রাপ্য বিল ডেবিট, বিক্রয় ক্রেডিট। বাকিতে করলে প্রাপ্য হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। আলমের নিকট বাকিতে পণ্য বিক্রয়, জাবেদা কি?
প্রাপ্য হিসাব ডেবিট, প্রাপ্য আলম হিসাব ডেবিট আর বিক্রয় হিসাব ক্রেডিট। আলমের নিকট নগদে পণ্য বিক্রয়, যাবে কি নগদান হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। সো ব্যক্তি নাম উল্লেখ করা আছে, নগদ বলা আছে, তাহলে এটা আমার জন্য একটা কি নগদ লেনদেন ধরে ম্যাথটা করতে হবে। আলমের নিকট পণ্য বিক্রয়, ব্যক্তির নাম উল্লেখ করা আছে, আর কিছু বলা নাই, দ্যাট মিন্স এটা একটা বাকিতে লেনদেন। প্রাপ্য হিসাব আলম হিসাব ডেবিট, বিক্রয় হিসাব ক্রেডিট। এরপরে পণ্য বিক্রি করতে নগদ 5,000 টাকা, 2,000 টাকা চেক পাওয়া গেল, যাবে দেখি ভাইয়া নগদ হিসাব ডেবিট 5,000 টাকা, ব্যাংক হিসাব ডেবিট 2,000 টাকা, আর বিক্রয় হিসাব ক্রেডিট কত হাজার টাকা, ভাই 7,000 টাকা। দুইটা যোগ করে বিক্রয়ের মধ্যে বসাই দিছে, নাথিং নিউ। মুনাফাবিহীন পণ্য বিক্রয়, ইয়েস দিস ইজ একটু নিউ, যেটা আমাদের অনানলি সমন্বয়ের জন্যই লাগে। মুনাফাবিহীন পণ্য বিক্রয় যাবে কি ভাইয়া বিক্রয় হিসাব ডেবিট আর ক্রয় হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওকে। পণ্য বিক্রি করে বিক্রয় 10,000 টাকা, যার 20% নগদে। আচ্ছা ভাইয়া একটু হার্ড, কোনটা আরেকবার বুঝাই দিব একটু বলো না আপু। মুনিবা আমাকে জাস্ট একটু বলো যে কোনটা। ভাইয়া ফার্স্ট সাবজেক্ট কি অ্যাকাউন্টিং নিব? আচ্ছা ফার্স্ট সাবজেক্টে অ্যাকাউন্টিং নিব। অ্যাকাউন্ট মানে আমাদের এইচএসসি লেভেলে তোমরা চুজ করতে পারবা থার্ড আর ফোর্থ সাবজেক্ট কি নিবা, ঠিক আছে। কিছু সাবজেক্ট ম্যান্ডেটরি, যেমন অ্যাকাউন্টিং ম্যান্ডেটরি, বাংলা ম্যান্ডেটরি, ইংলিশ ম্যান্ডেটরি, আইসিটি ম্যান্ডেটরি। যদি তুমি বিজনেস স্টাডিজ স্টুডেন্ট হও অ্যাকাউন্টিং ম্যান্ডেটরি, ম্যানেজমেন্ট ম্যান্ডেটরি। এরপরে সাবজেক্ট তুমি চুজ করতে পারবা যে ফাইন্যান্স নিবা নাকি মার্কেটিং নিবা, এই দুইটার মধ্যে একটা চয়েস তোমাকে দিবে। আবার কোন কোন কলেজে ফাইন্যান্স থাকে, ইকোনমিক্স থাকে, ওখানে একটা চয়েস দিবে। বাট এই যে পাঁচটা বললাম, মানে বাংলা, ইংলিশ, আইসিটি, অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট, এই পাঁচটা ম্যান্ডেটরি, ঠিক আছে। এই পাঁচটা তোমার নিতেই হবে, বিজনেস স্টাডিজে পড়লেই পাঁচটা তোমাকে পড়তেই হবে। এরপরে অন্য সাবজেক্ট তোমার চয়েস করতে পারবা, বাট এই পাঁচটা কোনো চয়েস নেই, মানে একদম ম্যান্ডেটরি সাবজেক্ট পড়তে হবে, ঠিক আছে। ওকে, অ্যাকাউন্টিং কে ফার্স্ট সাবজেক্ট নিব। অ্যাকাউন্টিং ফার্স্ট সাবজেক্ট, অ্যাকাউন্টিং কোন যেটা বললাম ওইটাই, অ্যাকাউন্টিং ফার্স্ট সাবজেক্ট বলে কোনো সাবজেক্ট নেই, অ্যাকাউন্টিং তোমাকে নিতেই হবে। আর ইকোনমিক্স নিব নাকি স্ট্যাটিস্টিক্স নিব? সামিরা খুব বড় একটা প্রশ্ন করছে আমাকে। সো ইকোনমিক্স, আমার কাছে স্ট্যাটিস্টিক্স ভালো লাগে, আবার স্ট্যাটিস্টিক্স অনেক, দুইটা সাবজেক্টই মানে ডিফিকাল্ট লেভেল হায়ার বলা যায়। ইকোনমিক্সও ডিফিকাল্ট, স্ট্যাটিস্টিক্সও ডিফিকাল্ট। আমার স্ট্যাটিস্টিক্স ছিল, আবার তোমাদের সবার প্রিয় কাইব ভাই আবার ইকোনমিক্স ছিল মনে হয়। তো ইকোনমিক্স আমি ইকোনমিক্স নিয়ে কিছু বলতে পারবো না, যেহেতু ওটা আমি কখনো পড়ি নাই এইচএসসি লেভেলে। বাট স্ট্যাটিস্টিক্স করে মজা আছে, স্ট্যাটিস্টিক্স তোমার ফিউচারেও কাজে লাগবে, বিকজ অনেক জায়গায় স্ট্যাটিস্টিক্স এর জিনিসগুলো আমার মানে এখনো মনে হয় যে অনেক জায়গায় আমি রিপিটেডলি ইউজ করতে পারি, অনেক জায়গায় ভালো মনে হয়। তো স্ট্যাটিস্টিক্স আমার কাছে স্ট্যাটিস্টিক্স প্রেফারেবল থাকবে। আর তুমি আরেকটু জিজ্ঞাসা করো না যে তোমার সিনিয়রদের সাথে কথা বলে যে স্ট্যাটিস্টিক্স নিবা নাকি ইকোনমিক্স নিবা, আমার কাছে জিজ্ঞাসা করলে আমি স্ট্যাটিস্টিক্স বলবো, আবার অন্য কেউ হয়তো তোমাকে ইকোনমিক্স নিতে বলবে। সো এইটা একটু দেখো। হ্যাঁ ভাইয়া ফাইন্যান্স বাদ দেওয়া যাবে কিনা? হ্যাঁ ফাইন্যান্স চাইলে, মানে যেমন দেখো কিছু কলেজে ফাইন্যান্স নাকি মার্কেটিং দুইটার মধ্যে চয়েস করতে দেয়, যে তুমি যে কোনো একটা নিতে পারবা, তুমি তোমার ইচ্ছা মতো নিতে পারবা। আবার কিছু কলেজে হচ্ছে এমন অপশন দেয় ফাইন্যান্স, মার্কেটিং, স্ট্যাটিস্টিক্স, ইকোনমিক্স, এই চারটার মধ্যে যে কোনো মানে দুইটা তোমার নিতে হবে। সো তুমি চাইলে হচ্ছে যে, আবার অনেক কলেজ এগ্রিকালচারও থাকে, আবার আরো অনেক সাবজেক্ট থাকে, আবার আমি একদম মেজর কমার্সের ভার্টিকাল থেকে বলতেছি যে মানে ফাইন্যান্স, মার্কেটিং, ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্স। সো তুমি চাইলে ইকোনমিক্স, স্ট্যাটিস্টিক্সও নিতে পারবে কিছু কিছু কলেজে, যে অ্যাকাউন্টিং, ম্যানেজমেন্ট ওগুলো ওগুলো তো পড়তেই হচ্ছে, বাট এদিক থেকে ইকোনমিক্স আর স্ট্যাটিস্টিক্স নিলে এটাও করা যাইতে পারে। বাট আমি প্রেফার করব ফাইন্যান্সটা তোমার ভবিষ্যতে লাগবে, সো ফাইন্যান্স নিতে পারো। আর যদি মানে তোমার অপশন থাকে যে ফাইন্যান্স মার্কেটিং এর মধ্যে যে কোনো একটা নিতে হবে, মানে মার্কেটিং ফাইন্যান্স থেকে কম্পারেটিভলি ইজিয়ার, বাট মার্কেটিং ইজ আ থিওরি সাবজেক্ট লাইক ম্যানেজমেন্ট। সো ম্যানেজমেন্টের নাম্বার তোলাটা যেরকম মানে ইজি টু ডিফিকাল্ট ভ্যারি করে, মার্কেটিং ও সেরকম নাম্বার তোলা ইজি টু ডিফিকাল্ট ভ্যারি করে। বাট ফাইন্যান্স যেহেতু একটু পিওর ম্যাথমেটিক্স, এখানে অনেকগুলো চ্যাপ্টারে ম্যাথ আছে, মানুষ যে ম্যাথ করতে ভালো লাগে, সূত্র ঠিকঠাক মতো মুখস্থ থাকে বা মনে থাকে, যারা এক্সারসাইজ দিয়েছো তারা তো দেখে আসছো ম্যাথে 4টা চ্যাপ্টার ছিল, এখানে আরো বেশি চ্যাপ্টার আছে ম্যাথে। সো তোমার যদি মনে হয় যে ম্যাথে ভালো করতে পারবা, সূত্র ঠিকঠাক মতো মনে থাকে, ম্যাথ দিলে ভালো নাম্বার তুলতে পারো, তাহলে ইউ ক্যান গো ফর ফাইন্যান্স। আমার যেমন আমার কি কি ছিল আমি বলি। আমার মানে
অ্যাকাউন্টিংও ছিল, অ্যাকাউন্টিং ম্যানেজমেন্ট তো কম্পালসরি সাবজেক্ট, এখানে বাদ দেওয়ার কিছু নাই। থার্ড সাবজেক্ট, ফোর্থ সাবজেক্ট ছিল, থার্ড সাবজেক্ট ছিল ফাইন্যান্স, আর ফোর্থ সাবজেক্ট ছিল স্ট্যাটিস্টিক্স, আবার মার্কেটিং ছিল না। ঠিক আছে, সো আমার কাছে মনে হচ্ছে ফাইন্যান্স আর স্ট্যাটিস্টিক্স দুটাতে মার্ক তোলা ইজিয়ার, মানে ইজিয়ার বলতে ম্যাথ পারলে নাম্বার তোলা ইজিয়ার, বাট পড়াটা একটু ডিফিকাল্ট হয়ে যায়, তার কারণ অনেকগুলো সূত্র মনে রাখতে হয় তো, সো ওই দিক থেকে পড়াশোনাটা একটু ডিফিকাল্ট ছিল। এটা তো বললাম। আর কিছু, ঢাকা সিটি কলেজে কি ফাইন্যান্স থেকে মার্কেটিং আছে? ঢাকা সিটি কলেজে দুইটাই আছে, ফাইন্যান্স আছে, মার্কেটিং আছে। ঠিক আছে, সাইদ ভাই পড়ছে, সাইদ ভাই নেক্সট দিন জ্বালাইও যে ভাই ঢাকা সিটি কলেজে আপনি পড়ছেন না, আপনি আমার বল কি কি আছে, কি কি দিব। ঠিক আছে, ওকে। ইনস্টাগ্রামে গ্রুপ খোলার দরকার কি কমার্স নিয়ে? আমি এটা বুঝলাম না। ইনস্টাগ্রামে কি মানে এক্সট্রা কোন সাবজেক্ট কেউ পড়াইছে যে ইনস্টাগ্রামে গ্রুপ খোলার কথা এখানে বলতেছে? সেটা একটা আমার বলো তো আপু, কাহিনীটা কি, তাহলে একটু বুঝবো। ঠিক আছে, আচ্ছা। পণ্য বিক্রয় 10,000 টাকা, যা 20% নগদে, বাকি 80% কই গেছে? কে নিয়ে গেছে 80%? শিফা মনে হয় নিয়ে গেছে। ইনস্টাগ্রাম গ্রুপ খোলার নাম করে শিফা মনে 80% টাকা মেরে দিছে। না না শিফা, আমাদের টাকা ব্যাক দিয়ে দাও। ঠিক আছে, ওকে। জোকস অ্যাপার্ট, জিনিসটা হচ্ছে পণ্য বিক্রয় 10,000 টাকা, 20% নগদ, বাকি 80% কিসে ভাইয়া? ধারে। সো নগদান হিসাব ডেবিট 2,000 টাকা, প্রাপ্য হিসাব ডেবিট এই যে 8,000 টাকা, মানে 10,000 টাকা 80%, আর বিক্রয় হিসাব ক্রেডিট কত হচ্ছে টাকা ভাইয়া? 10,000 টাকা। ঠিক আছে, ওকে। ভাইয়া আমি যদি ইংলিশে ডিউতে পড়তে হলে কোন ইউনিটে এক্সাম দিব? মানে তুমি ডিউতে ইংলিশ নিয়ে পড়তে চাও, তাহলে ভাই তুমি বি ইউনিটে এক্সাম দিবা। ঠিক আছে, ওকে। যদি তুমি ডিউতে ইংলিশ নিয়ে পড়তে চাও, তাহলে ডি ইউনিটে বি, মানে ঢাকা ভার্সিটির অ্যাডমিশন টেস্টে বি ইউনিটের যে অ্যাডমিশন টেস্টটা হয় সেই ইউনিটে তুমি এক্সাম দিবা। বিকজ সি ইউনিট কমার্সের জন্য কমার্স স্পেসিফিক সাবজেক্ট, এ ইউনিট হচ্ছে সায়েন্স স্পেসিফিক সাবজেক্ট, আর বি ইউনিট হচ্ছে মানে আর্টস রিলেটেড ইচ এন্ড এভরি সাবজেক্ট। ঠিক আছে, মানে আবার বি ইউনিটের মধ্যে ইকোনমিক্সও পড়ে, আবার বি ইউনিটের মধ্যে হচ্ছে মানে বি ইউনিটের মধ্যে ইকোনমিক্স পড়ে, আবার বি ইউনিটের মধ্যে ইংলিশ, তারপর বাংলা, এই জিনিসগুলো পড়ে বি ইউনিটের মধ্যে। ঠিক আছে, ওকে। হ্যাঁ, এগ্রিকালচার থার্ড সাবজেক্ট, মানে এটা হচ্ছে কলেজ টু কলেজ ভ্যারি করে কোন কলেজে কোন সাবজেক্টটা থাকতেছে, তুমি তোমার কলেজ অনুযায়ী তোমার প্রেফারেন্স অনুযায়ী নিতে পারবা। ঠিক আছে, ওকে। এরপরে আমাদের আসলো সম্পদ ক্রয়ের ক্ষেত্রে। সম্পদ ক্রয়ের ক্ষেত্রে এখানে অনেক কিছু বলা আছে, তোমাদের একটা সিম্পল লাইন বলি। সম্পদ ক্রয়ের ক্ষেত্রে সম্পদের সাথে সংশ্লিষ্ট সকল খরচকে সম্পদের নামেই লিখতে হবে। আবার যখন আমরা অধ্যায় 8 করব তখন আরেকটা এক্সট্রা লাইন শিখবো, শুধুমাত্র বীমা খরচ বা মুনাফা জাতীয় কোনো খরচকে আমরা সম্পদের মূল্যের মধ্যে অ্যাড করব না। জিনিসটা হচ্ছে আসবাবপত্র ক্রয় করছে, আসবাবপত্র হিসেব ডেবিট, নগদান হিসেব ক্রেডিট। যন্ত্রপাতি ক্রয় সংস্থাপন ব্যয়, এই সংস্থাপন ব্যয়টাকে আমরা এই সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখা দিছি। যন্ত্রপাতি হিসেব ডেবিট 23,000 টাকা, নগদান হিসেব ক্রেডিট 23,000 টাকা। পরে সম্পদ ক্রয়ের সাথে সংশ্লিষ্ট সকল খরচ সম্পদের নামে যোগ করে দেখাইতে হয়, এটাই এখানে বুঝাইলাম। এরপর অফিস সরঞ্জাম ক্রয় 30,000 টাকা, সংস্থাপন ব্যয় বহন খরচ কিসে প্রদান করছে বা চেকে প্রদান করছে। তো সব যোগ করে অফিস সরঞ্জাম হিসাব ডেবিট কত হাজার টাকা? 35,000 টাকা। আর ব্যাংক হিসাব ক্রেডিট কত হাজার টাকা ভাইয়া? 35,000 টাকা। ওকে। এইটা যে ফাইন্যান্স অপশনাল নিলে কি ভালো হবে? ভালো হবে কি হবে না ডিপেন্ড করতেছে আপু তোমার উপর বা ভাইয়া তোমার উপর, তুমি কতটুকু পড়তেছো। ঠিক আছে, ওকে। তুমি পড়লে ভালো হবে, না পড়লে ভালো হবে না। ফাইন্যান্স নিলে পড়তে হবে, অনেক পড়তে হবে। ঠিক আছে, পড়লে ভালো রেজাল্ট করতে পারবে, না পড়লে ভালো রেজাল্ট করতে পারবে না। স্ট্রেট কাট সত্যি কথা বলে দিলাম। ঠিক আছে, ওকে। চেয়ার টেবিলকে আমরা কি নামে জানি? আসবাবপত্র নামে জানি। কম্পিউটারকে আমরা কি নামে জানি? অফিস সরঞ্জাম নামে জানি। বীমা খরচটা আলাদা করে দেখাতে হয়। এই জিনিসটাই বলতেছিলাম যে সম্পদ ক্রয়ের সংশ্লিষ্ট সকল খরচকে আমরা যোগ করে দেখাই, বা বীমা খরচকে আমরা সম্পদের মূল্যের সাথে যোগ করে দেখাই না। তার কারণ বীমা হচ্ছে একটা মুনাফা জাতীয় ব্যয়, আর সম্পদ ক্রয় আমার জন্য একটা কি ভাইয়া? মূলধন জাতীয় ব্যয়। তো আমরা মূলধন জাতীয় ব্যয়ের মধ্যে মুনাফা জাতীয় ব্যয়টাকে অ্যাড করে দেখাই না। অফিস ডেবিট কত হাজার টাকা ভাইয়া? 25,000 টাকা। বীমা খরচের ডেবিট কত হাজার টাকা ভাইয়া? 3,000 টাকা। সো অন্যান্য সকল ক্ষেত্রে দেখো সংস্থাপন ব্যয় বহন খরচ এগুলো আমরা কি করে দেখাইছি ভাইয়া? যোগ করে দেখাইছি। বাট দেখো এই যে বীমা খরচটা, বীমা খরচের অ্যামাউন্টটাকে আমরা যোগ করে দেখাইনি, বিকজ বীমা আমার জন্য কি ভাইয়া? একটা মুনাফা জাতীয় ব্যয়। ট্রাস্ট মি, এই কোয়েশ্চেনটা ঢাকা ভার্সিটিতে না হইলেও 3 থেকে 4 বার আসছে যে সম্পদের সাথে সংশ্লিষ্ট কোন জিনিসটাকে আমরা দেখাবো না।
আবার এইরকম এই কোয়েশ্চেনটা দিয়ে বলছে এখানে সম্পদের মূল্য কত। সো স্পেসিফিক আমরা অনেক জিনিসই শিখবো। এমন একটা খুব মজার কথা বলে, আমি যখন আমাদের টপিক ম্যাপিং ডিজাইন করছিলাম অ্যাকাউন্টিং এর জন্য, প্রত্যেকটা চ্যাপ্টারের শেষে আমি এরকম একটা ক্লাস রাখার চেষ্টা করছি, যেই ক্লাসে আমরা ঢাকা ভার্সিটিতে আসছে এরকম স্পেসিফিক এমসিকিউ আমরা সলভ করব, যাতে করে আমরা একই সাথে এইচএসসি এবং একই সাথে অ্যাডমিশনের প্রিপারেশন আমরা একটা ক্লাসে নিয়ে, মানে একটা একই সাথে নিতে পারি, একটা ক্লাস না, যাতে কারণ একটা চ্যাপ্টারে মাল্টিপল ক্লাসেস হবে। সো মাল্টিপল ক্লাসে একদম শেষের ক্লাসটা হচ্ছে আমাদের এইচএসসি এবং অ্যাডমিশনের মানে রিলেটেড এমসিকিউ নিয়ে হবে। সো তোমাদের এইচএসসি প্রিপারেশন, অ্যাডমিশন প্রিপারেশন দুইটাই হবে আমাদের এইচএসসি 27, মানে এইচএসসি 27 অ্যাকাউন্টিং কোর্সে। যারা যারা এখনো কোর্স কিনে তারা কিন্তু ব্যাপক মিস করবা। ওকে না, এবার আমাদের পরেরটা আসি। একটা ফ্যান, ফ্যান আমার জন্য একটা অফিস সরঞ্জাম, বিকজ এটার সাথে ইলেকট্রিক বা ইলেকট্রনিক্সের সম্পর্ক আছে। অফিস হিসেবে ডেবিট আর নগদান হিসেবে ক্রেডিট। নতুন কোনো কিছু আপাতত এখানে দেখছি না, নতুন কোনো কিছু দেখলে পড়া দিব। ব্যাংক সংক্রান্ত যে জাবেদা ব্যাংকে জমা দেওয়া হলো আর ব্যাংকে জমা দেওয়া হলো আর ব্যাংক থেকে নগদ উত্তোলন করা হলো, এই দুইটা জাবেদা হচ্ছে অনেক সিমিলার। এই দুইটা জাবেদাকে আমরা নগদান বই করার সময় কি বলে আসছি ভাইয়া? কন্ট্রা এন্ট্রি বলে আসছি। তো ব্যাংকে জমা দেওয়া হলে জাবেদাকে ব্যাংক হিসাব ডেবিট, নগদান হিসাব ক্রেডিট। আর ব্যাংক হতে উত্তোলন করানো হলে জাবেদা কি ভাইয়া? নগদান হিসাব ডেবিট, ব্যাংক হিসাব ক্রেডিট। এই দুইটা জাবেদা হচ্ছে আমার জন্য কি ভাইয়া? কন্ট্রা এন্ট্রি। এটা আমাদের কোইটা মানে কি করার সময় মাথায় রাখা লাগে? নগদান বই করার সময় এই দুইটা জিনিস আমাদের খুব ভালো মতো মাথায় রাখতে হয়, বিকজ এটা ডাবল সাইডে এন্ট্রি পড়ে। ঠিক আছে, ওকে। এরপরে ব্যাংক হতে যদি নিজ প্রয়োজন উত্তোলন করে তখন আমাদের কাকে নিয়ে আসতে হবে ভাইয়া? উত্তোলন হিসাবকে নিয়ে আসতে হবে। আর যদি অফিস প্রয়োজনে বলে তখন নগদান হিসাব আর ব্যাংক হিসাব আনলেই হবে। এই অফিস প্রয়োজন উত্তোলন বললে বা শুধু উত্তোলন ব্যাংক থেকে উত্তোলন বললে আমরা উত্তোলনকে আনবো না। উত্তোলন কখন আনবো? যখন এইখানে নিজ প্রয়োজনে বা ব্যক্তিগত প্রয়োজনে বলা থাকবে তখনই আমরা কাকে নিয়ে আসবো? উত্তোলন হিসেবকে নিয়ে আসবো। আর ব্যবসা হতো 2000 টাকা যদি উত্তোলন করে সেটা তো নগদান হিসেব ডেবিট, আর উত্তোলন হিসেব ডেবিট আর নগদান হিসেব ক্রেডিট। বিকজ আমরা ব্যবসা থেকে উত্তোলন করছি এই জন্য উত্তোলন হিসেব ডেবিট করছি, আর যে নগদ টাকা নেই এই জন্য নগদান হিসেব ক্রেডিট করছি। ঠিক আছে, ওকে। না, এরপর আমাদের কথা, সোহেল থেকে 2000 টাকা চেক প্রাপ্তি, ব্যাংক হিসাব ডেবিট 2000 টাকা, দেন আদার সোহেল হিসাব ক্রেডিট 2000 টাকা। ঠিক আছে, তো তোমাদের জন্য একটা মানে জিনিস বলে রাখতে পারি যে তোমাদের যদি আমাদের ক্লাসগুলো, আমি জানি না এখন তোমাদের ক্লাস কেমন লাগছে, বিকজ আমাদের খুবই ইন্ট্রোডাক্টরি একটা ক্লাস, যে ক্লাস আমরা এইচএস এর ওভারভিউ দিচ্ছি, তোমাদের অনেকের কোয়েরিজ আছে সাবজেক্ট নিয়ে, সেটা ক্লিয়ার করতেছি, এবং একটু ফাঁকে দিয়ে আমরা পড়াশোনা স্টার্ট করতেছি যে এটা এরকম ওইটা এরকম, এটা বলার চেষ্টা করছি। এবং এখানে জাবেদা শিখাচ্ছি, জাস্ট যা আমরা জানি তার রিভিশন হচ্ছে একটা। ঠিক আছে, তোমার যদি মনে হয় তোমাদের এইচএস মানে আমার পড়ানো দেখে কনভিন্সড হইছো, বা তোমার মনে হচ্ছে হ্যাঁ এসএসসি পরে ভাইয়াদের কাছে এইচএসসি তে আমরা ভর্তি হবো, বেশ ভালো একটা সাপোর্ট পাবো, তাহলে কিন্তু তোমরা আমাদের এইচএসসি 27 অ্যাকাউন্টিং কোর্সে ভর্তি হতে পারো। সো এই জন্য যদি বলো যে ভাইয়া একটা প্রোমো কোড আছে, তুমি যদি চাও জাস্ট ভাই, এখন প্রোমো কোড পাওয়ার জন্য কি করতে হবে? জাস্ট সিম্পল একটা কাজ, তোমার আজকে ক্লাসটা কেমন লাগছে জাস্ট এইটা নিয়ে গ্রুপে একটা রিভিউ দিও, এতটুকুই জাস্ট করো। ভাইয়া অ্যাপ্রুভ করবে তোমাদের পোস্ট, আর কারো অ্যাপ্রুভ, ভাইয়া অ্যাপ্রুভ করবে। আর ভাই যদি অন্য কেউ বলে যে অ্যাপ্রুভ মানে ঝামেলা হয়, তাহলে ভাইয়া তোমাদের প্রত্যেকের ইনবক্সে যে ভাইয়া প্রোমো কোডটা দিয়ে দিবে, তাহলে তুমি মানে একদম বেস্ট একটা প্রাইসে তুমি কোর্সটা কিনতে পারবে। ঠিক আছে, ওকে ডান, অনেক প্রমোশন করে ফেলছি। এবার আমাদের জাবেদা আসে। সোহেলের নিকট থেকে চেক প্রাপ্তি, কি পাইছি? চেক পাইছি এর জন্য ব্যাংক হিসাব ডেবিট, আর কার কাছে পাইছি? দেনাদার কাছে, বিকজ একজনের কাছে পাইছি, সে আমার দেনাদার ছিল জন্য তার কাছে পাইছি, এই জন্য দেনাদার সোহেল হিসাব ক্রেডিট। রাফিকে 2000 টাকা চেক প্রদান, পাওনাদার রাফি হিসাব ডেবিট, আর ব্যাংক হিসাব কি করলাম ভাইয়া? ক্রেডিট করলাম। ওকে, ব্যাংক সংক্রান্ত জাবেদা শেষ। ব্যয় সংক্রান্ত জাবেদা তেমন কোনো কিছু নাই, সকল প্রকার ব্যয় ডেবিট, আর নগদে দিলে নগদান ক্রেডিট, চেকে দিলে ব্যাংক ক্রেডিট, আর বাকির ক্ষেত্রে এখানে কোনো কাহিনী নেই। এরপর আয় সংক্রান্ত ক্ষেত্রেও সেম, সকল প্রকার আয় ক্রেডিট, যদি নগদে আয়টা পাই নগদান হিসাব ডেবিট, আর যদি চেকে পাই তাহলে ব্যাংক হিসাব ডেবিট। সেবা খাত রিলেটেড, যদি সেবা প্রদান করা আয় হয় নগদান হিসাব ডেবিট। আমরা সাধারণত পণ্য ক্রয় বিক্রয়ের আয়টা এতক্ষণ দেখাইছি, যদি সেবা প্রদান করা আয় হয় নগদান হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। সেবা প্রদানটা যদি চেকে টাকা পাওয়া যায় ব্যাংক হিসাব ডেবিট, সেবা আয় হিসাব ক্রেডিট। আর যদি বাকিতে সেবা প্রদান করে তাহলে যাবে কি? প্রাপ্য হিসাব ডেবিট আর সেবা আয় হিসাব ক্রেডিট।
এরপরে আমাদের জটিল জাবেদার মধ্যে সবার প্রথমে আসে আমাদের অবচয়। সো অবচয় জাবেদা কি ভাইয়া, অবচয় হিসাব ডেবিট, আর পুঞ্জীভূত অবচয় হিসাব কি করি ভাইয়া আমরা ক্রেডিট করি। ঠিক আছে, এরপরে যদি আমরা সেই দেনাদার কুঋণ হিসাবে ধার্য করতে হবে, কুঋণ সঞ্চিতি হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। এরপরে দেনাদার থেকে পুনঃনিষ্পত্তিতে 45,000 টাকা পাওয়া গেল। এই পার্টিকুলার পার্টটা মোস্ট ইম্পর্টেন্ট, বিকজ যখন আমরা নগদান বই করতে যাব 3 ঘর নগদান বইয়ের ক্ষেত্রে এবং এইচএসসি নগদান বইয়ের ক্ষেত্রে বেশিরভাগ 3 ঘরই থাকবে, তো তখন আমাদের এটা জানা লাগবেই লাগবে। দেখো, দেনাদার থেকে 50,000 টাকার পুনঃনিষ্পত্তিতে 45,000 টাকা প্রাপ্তি। এই যে দেনা পাওনা নিষ্পত্তির সময় বা দেনাদারের কাছে টাকা পাই, পাওনাদার আমার থেকে টাকা পায়, এই রিলেটেড টাইমে যদি কোনো টাকা ছাড় বা ডিসকাউন্ট দেওয়া হয় সেটাকে আমরা কি বলি ভাইয়া, নগদ বাট্টা বলি। কারবারি বাট্টা যেমন কোথাও লিখতে হয় না, নগদ বাট্টা তেমন সব জায়গায় লিখতে হয়। ঠিক আছে, নগদ বাট্টা কোন বাট্টা, যে দেনাদার পাওনাদারের মানে দেনা পাওনা নিষ্পত্তির সময় যে বাট্টা দেওয়া হয় সেটাকে আমরা কি বলি, নগদ বাট্টা বলি। আরো ভালো এক্সাম্পল, তুমি তোমার ফ্রেন্ডের কাছ থেকে টাকা পাও অথবা তোমার ফ্রেন্ড তোমার কাছ থেকে টাকা পায়। মনে করো তুমি তোমার ফ্রেন্ডের কাছে 1,000 টাকা পাও, সো তুমি তোমার কাছে পকেটে আছে 800 টাকা, তুমি ওরা বলো দোস্ত এটাই রাখ, আমার কাছে আর নাই। তোমার বন্ধু মনটা খারাপ করলো, বাট বলছো আচ্ছা ঠিক আছে। এই যে 200 টাকা দেনা পাওনা নিষ্পত্তির সময় বাট্টা দেবে সেটাকে আমরা কি বলি ভাইয়া, নগদ বাট্টা বলি। আর মনে করো তুমি একজনের থেকে টাকা পাও, ঠিক আছে, তোমার ওর থেকে টাকা পাও 500, তুমি তোমার ফ্রেন্ডের থেকে 200 টাকা কম দিয়ে তুমি খুব হ্যাপি আছো। তুমি একজনের থেকে টাকা পাও 500, সে এসে তোমার বললো নে দোস্ত 300 টাকা রাখ, আর 200 টাকা দিতে পারলাম না। তুমি ভাবতেছো যে লাভ নাই, লস নাই, আমার জীবনটা একটা লস। এখান থেকে 200 টাকা সেভ করলাম, এখান থেকে 200 টাকা চলে গেল। সো অলওয়েজ লাইফে একটা জিনিস মনে রাখবা, জিনিসটা হচ্ছে কি, দ্য ওয়ার্ল্ড ইজ রাউন্ড। এখন যদিও বলবো যে ভাইয়া পৃথিবী গোলাকার না, পৃথিবী চ্যাপ্টা, হ্যাঁ পৃথিবী চ্যাপ্টা, সেটা আমিও জানি। বাট জিনিসটা হচ্ছে তুমি যদি কারোর উপর মানে কারোর সাথে খারাপ করো, সেই খারাপটা তোমার সাথে রিপিট হবেই হবে। আজকে হোক, কালকে হোক, 10 দিন পর হোক, 20 দিন পর হোক, রিপিট হবেই হবে। তুমি দোকান থেকে 2 টাকার একটা চকলেট চুরি করে আজকে নিয়ে আসছো, তুমি তোমার লাইফেও দেখবা তোমার পকেট থেকে কখন 2,000 টাকা চুরি হয়ে গেছে বা পড়ে গেছে বা হারায় গেছে। ইউ ক্যান নেভার এভার ইমাজিন। সো লাইফে একটা জিনিস মনে রাখবা, কখনোই কারো হক মারবা না। এটা কখনোই করবা না যে কেউ মনে করো তোমার থেকে টাকা পায় বা কোনো কিছু পায়। হক বলতে ইটস নট অনলি টাকা পয়সা রিলেটেড। যদি মনে করো একটা রাবার, একটা পেন্সিল, একটা কলমও, একটা কলমের মুখ খাও, কারো থেকে মাইরো না। তার কারণ তুমি যদি আজকে কারো থেকে মেরে দাও কোনো জিনিস, সেম জিনিস তোমার সাথেও রিপিট হবে। এবং ট্রাস্ট মি, যখন রিপিট হয় তখন অনেক বড় ভাবে রিপিট হয়। মানে তুমি কারো আজকে 10 টাকা মারছো, দেখবা তোমার কোনো একদিন 1,000 টাকা পকেট থেকে কোনো একভাবে গায়েব হয়ে গেছে। যাদের যাদের জীবনে এটা হয়েছে আপাতত কমেন্টে আস লিখতে হবে না, আমি জানি তোমার মনে মনে অনেকেই বলছে ভাই আস, বাট জিনিসটা হচ্ছে এটা কখনো করো না। ঠিক আছে, যে কখনোই মানে তুমি কখনো মেরে কারো থেকে বড়লোক হইতে পারবা না। দিস ইজ মানে তুমি কারো থেকে কারো ক্ষতি করছো, তোমার ওটা মানে এই পৃথিবীতেই ব্যাক হবে, তোমার সাথে হবে বা মানে তোমার সাথেই মোস্ট অফ দা টাইম হবেই। সো এটা কইরো না, এটা হবেই, এটা নিয়ে কোনো ইয়া নেই যে তুমি কারোতে খারাপ করছো তোমার সাথে খারাপ হবে না, এটা ইম্পসিবল। ঠিক আছে, ওই নিউটনের একটা ল আছে, তোমরা যে আমাদের তো সাধারণ বিজ্ঞান ছিল, নিউটনের থার্ড লতে একটা কথা বলে যে ভাই আপনি অ্যাকাউন্টিং এর ল পড়ে, ল পড়াবো না অ্যাকাউন্টিং পড়াবো, পরে দিছি। বাট জিনিসটা হচ্ছে যে প্রত্যেকটা ক্রিয়ার একটা সমান ও বিপরীতমুখী প্রতিক্রিয়া আছে, মানে তুমি যা করবে ওইটাই তোমার উপর ব্যাক করবে। ঠিক আছে, সো অলওয়েজ মনে রাখো। ওকে ডান। এখন আমাদের পড়া হচ্ছে যেখানে গেলাম, কোথ থেকে কই চলে গেছে। সো দেনাদার থেকে কত টাকা পাইছি, টাকা পাইছি হচ্ছে নগদান মানে 45,000 টাকা। সো নগদান হিসেবে ডেবিট কত টাকা ভাইয়া, 45,000 টাকা। ওকে বাট্টা দিছি কত, 5,000 টাকা। সো বাট্টা হিসেব ডেবিট, বাট্টা খরচ ডেবিট 5,000 টাকা। আর ওর থেকে অ্যাকচুয়ালি পাইতাম কত, সো ও তো আমার প্রাপ্য হিসাব, ওর থেকে পাইতাম কত, 50,000 টাকা। সো প্রাপ্য হিসেব ক্রেডিট কত হাজার টাকা ভাইয়া, 50,000 টাকা। ঠিক আছে, এখন যদি অনেক সময় বলা যায় জাস্ট বাট্টা প্রদান, বাট্টা প্রদত্ত, বাট্টা দেওয়া হলো, বাট্টা মঞ্জুর, বাট্টা বরাদ্দ করা হলো, এতটুকু পার্টে জাবেদা করতে, জাবেদা কি ভাইয়া, বাট্টা খরচ হিসেব ডেবিট আর প্রাপ্য হিসেব ক্রেডিট, মানে এই যে এতটুকু পার্ট। ঠিক আছে, তো নগদান হিসেবে পার্টটা এখানে চাই নাই, জাস্ট বাট্টার পার্টটুকু চাইছে। তাহলে বাট্টা প্রদান গুলো জাবেদা কি ভাইয়া, বাট্টা খরচ হিসেব ডেবিট আর প্রাপ্য হিসাব ক্রেডিট। ঠিক আছে, আর পাওনাদারকে এখন 50,000 টাকা পুরো নিষ্পত্তিতে এত টাকা প্রদান করা হলো, যাবে দেখি ভাইয়া পাওনাদার হিসেবে ডেবিট, টোটাল টাকাটাই পাওনাদারের নামে লিখতে হয়।
তারপরে আমি ওকে বাট্টা যেটা দিছি বাট্টা হিসাব ক্রেডিট 5,000 টাকা, সরি তারপর হচ্ছে নগদের হিসাব ক্রেডিট কত হাজার টাকা পায়, 35,000 টাকা। সো ও আমার থেকে 50,000 টাকা পাইতো, কে পাইতো, পাওনাদার। এই জন্য পাওনাদারের নামে কত টাকা ভাইয়া, 50,000 টাকা। এরপর ওকে মানে বাট্টা দেওয়া লাগছে কত, 5,000 টাকা। সো বাট্টা হিসাব ক্রেডিট কত হাজার টাকা, 5,000 টাকা। আর নগদান হিসাব ক্রেডিট কত টাকা দিছি আমি ওকে, 35,000 টাকা। ঠিক আছে, ওকে। মানে আর এইখানে যাবে দেখি পাওনাদারের বাট্টা পাওয়া গেল বা বাট্টা প্রাপ্তি, পাওনাদার হিসাব ডেবিট আর বাট্টা হিসাব ক্রেডিট। ঠিক আছে, ওকে। সো আমি পাওনাদার আমার কাছে পাইতো কত, 50,000 টাকা। ওকে দিছি কত ভাইয়া, 45,000 টাকা। আর বাট্টা পাইছি কত ভাইয়া, 5,000 টাকা। ঠিক আছে, ওকে। বিক্রয়গত বিক্রয় ফেরত, সো বিক্রয় ফেরত যাবে বিক্রয় ফেরত হিসাব ডেবিট আর দেনাদার হিসাব ক্রেডিট। আর ক্রয় ফেরত জাস্ট এটার উল্টা, পাওনাদার হিসাব ডেবিট আর ক্রয় ফেরত হিসাব ক্রেডিট। মানে ক্রয় করলে যা হয় ক্রয় ফেরত করা তার ঠিক উল্টা জিনিসটা হয়। এখন ক্রয় ফেরত বা বিক্রয় ফেরত দুই ক্ষেত্রেই ধারে ক্রয়কৃত পণ্য আমরা ফেরত দিতে পারি, নগদে ক্রয়কৃত কোনো পণ্য আমরা ফেরত দিতে পারি না। ঠিক আছে, ওকে। কমিশন ইজি, এই জায়গায় তেমন কিছু বুঝাইতে হবে না। সো আমরা ডিরেক্ট আমাদের এই পার্টটাও বুঝে ফেলছি, আমাদের মেইন টপিকটায় চলে যাই। সো মেইন টপিকে আমাদের হচ্ছে বিবরণী ছক, যেটা আমাদের ছিল, বাট ওই জিনিসটাকে একটু আমরা ইলাবোরেটলি আজকে জানবো। তো বিবরণী ছক করার জন্য ফার্স্ট অফ অল যেটা করতে হয়, আমাকে কোয়েশ্চেনে যে উদ্দীপকটা দেওয়া থাকে ওই অনুযায়ী সবগুলা লেনদেনের আমাদের যেগুলো যেগুলো করতে বলে সেগুলোর আগে শর্টকাটে জাবেদা এরকম করে নিতে হয়। এই জন্য জাবেদার আগে বললাম। তো জাবেদা করার পর আমাদেরকে দেখতে হয় সম্পদ কয়টা, দায় কয়টা, এইটাকে ডিফাইন করতে হয়। কারণ এটার উপর ডিফাইন করে আমার নগদ দান, মানে এখানে সম্পদের নিচে কতগুলা ঘর হবে, দায়ের নিচে কতগুলা ঘর হবে। আর মালিকানা সত্ত্বের নিচে একটাই ঘর হয় যেখানে একই সাথে 4 জন থাকে। মূলধন, রেভিনিউ মানে আয়, ব্যয় মাইনাস উত্তোলন, 4 জন থাকে। মূলধন, উত্তোলন, আয়, ব্যয়, এই 4 জনের জায়গায় কোথায় ভাইয়া, এই মূলধনের ঘরটার মধ্যে। তো আমরা প্রথমটা দিয়ে শুরু করি। নগদ 500 টাকার ব্যবসা শুরু করা হলো, জাবেদা কি ভাইয়া, জাবেদা হচ্ছে নগদান ডেবিট আর মূলধন ক্রেডিট। দেখো তো এখানে কোথায় কোথায় বসছে, নগদের ঘরে বসছে, আর একটা কোথায় বসছে ভাইয়া, মূলধনের ঘরে বসছে। ঠিক আছে, আমরা প্রত্যেকটার এই অ্যানালাইসিসটাই করে যাবো এখন। নগদান 50,000 টাকা, ব্যাংক জমা 20,000 টাকা, আসবাবপত্র 30,000 টাকা, পণ্যদ্রব্য 5,000 টাকার ব্যবসা শুরু করা হলো। সো নগদান ডেবিট কত হাজার টাকা ভাইয়া, 50,000 টাকা। সো টাকাটা আমরা এখানে লেখার দরকার নেই আপাতত। নগদান ডেবিট, ব্যাংক জমা ডেবিট, দ্যাট মিন্স হচ্ছে ব্যাংক ডেবিট। তারপরে কি আসছে ভাইয়া, আসবাবপত্র আসছে, আসবাবপত্র ডেবিট। তারপরে কি আসছে, পণ্যদ্রব্য। সো পণ্যদ্রব্যের জন্য কাকে নিয়ে আসবো, ক্রয়কে নিয়ে আসবো। তারপরে কি আসছে ভাইয়া, ব্যবসা শুরু, আর কেউ নাই, সবগুলো যোগ করে আমাদের মূলধন হিসেবে ক্রেডিট। এখন নগদ আমার জন্য একটা সম্পদ, ব্যাংক আমার জন্য একটা সম্পদ, আসবাবপত্র আমার জন্য সম্পদ, বাট ক্রয় আমার জন্য একটা কি, কিছুক্ষণ আগে পড়েছি, ক্রয় আমার জন্য হচ্ছে একটা ব্যয়, তাই না? সো ক্রয় আমার জন্য একটা কি ভাইয়া, ব্যয় জাতীয় হিসাব। আর মূলধন তো মূলধন। সো আমরা নগদের ঘরে নগদ বসালাম 50,000 টাকা, তার ব্যাংকের ঘরে ব্যাংক বসালাম 20,000 টাকা, আসবাবপত্রের ঘরে আসবাবপত্র বসালাম 30,000 টাকা। এতটুকু পর্যন্ত ঠিক ছিল। এরপরে এই মূলধনের ঘরে কত টাকা বসালাম, এই সবগুলা যোগ করে যে টাকাটা আসছিল ওইটা আমরা কি করছি ভাইয়া, মূলধনের ঘরে বসাচ্ছি 1,05,000 টাকা। আর যেহেতু ক্রয় আমার জন্য একটা ব্যয়, এই জন্য এই ক্রয়ের অ্যামাউন্টটা, এই যে ক্রয় পণ্যদ্রব্য, এই অ্যামাউন্টটা আমরা মূলধন থেকে কি করে দিছি ভাইয়া, মাইনাস করে দিছি। এসএসসি থেকে এইচএসসি যখন আমরা আসব, যদি তোমার বিবরণী ছকে প্রবলেম হয়, বিবরণী ছকে ফার্স্ট প্রবলেম তুমি এই লেনদেনটার জন্য ফেস করবা যে ভাই পণ্যদ্রব্য কোথায় বসাবো, পণ্যদ্রব্য নিয়ে ব্যবসা শুরু করলো, এটা আমরা কোন জায়গায় বসাবো, বিকজ এটা সম্পদও না, এটা দায়ও না। তো সম্পদের সাইডেও বসবে না, দায়ের সাইডেও বসবে না। পণ্যদ্রব্য কার সংগ্রহ, ক্রয়, ক্রয় আমার জন্য কি একটা ব্যয়, ব্যয় আমরা কি করি, মূলধনের মধ্যে বাদ দিই। তো এই জন্য এটা এখানে কি করলাম ভাইয়া, বাদ দিয়ে দিলাম। এটা মাথায় থাকবে, ওকে। ওকে নাহিদ, আর ইউ ট্রাইং, আরে কি যে শুরু করছে, উল্টাপাল্টা কাজ কাম আমরা কমেন্টে না করি। ওকে, এরপরে পরের জিনিস, নগদ 50,000 টাকা, ঋণ 5,000 টাকার ব্যবসা শুরু করা হলো। তো আমরা কি জানি, ঋণের টাকাটা নগদের টাকার সাথে যোগ করতে হয়। সো নগদান, ঋণ, আরটা কি ভাইয়া, মূলধন। সো নগদের টাকা ঋণের টাকা যোগ করলে কত টাকা হইলো ভাইয়া, নগদের ঘরে 55 টাকা। আবার ঋণ যেহেতু আমার জন্য একটা দায়, ঋণের ঘরে কত টাকা বসে, 5,000 টাকা। এই 55 থেকে 5 বাদ দিয়ে যে টাকা থাকছে সেটা আমার কিসের ঘরে বসলো ভাইয়া, মূলধনের ঘরে। এইখানে টাকার অ্যামাউন্ট কত হবে,
এটা নিয়ে তোমার অনেক কনফিউশন হবে আনটিল অর আনলেস তুমি জাবেদাটা ঠিকঠাক মতো স্ট্রাকচার করে না করো। জাবেদা করে হলে টাকা পয়সা তার কোনোই তোমার গ্যাঞ্জাম হবে না। ওকে, নগদ 50, ব্যাংক ঋণ 5,000 টাকার ব্যবসা শুরু করা হলো। কি বলছিলাম, এখানে ব্যাংক ঋণের ক্ষেত্রে আমাদের ব্যাংক হিসাবে নতুন একটা হিসাব খুলতে হবে, ব্যাংক হিসাব, আবার হচ্ছে ব্যাংক ঋণ ক্রেডিট, আর আরেকটা কে থাকতেছে ভাইয়া, মূলধন হিসাব ক্রেডিট। সো ব্যাংক ঋণের, ওরে সেই আমরা কোথায় আছি মনে হয় এখানে, এই এত আগে যাই নাই, আমাদের এর উপরে আছি। হ্যাঁ, এই যে ব্যাংক ঋণ, ব্যাংক ঋণটা ঠিক করতে যে আমাদেরকে ব্যাংক ঋণ চাইনিজে লিখে ফেলছিলাম ভুলে। সো ব্যাংক ঋণ, ঠিক আছে। সো নগদের ঘরে 50,000 টাকা, ব্যাংক জমার ঘরে 5,000 টাকা, আবার ব্যাংক ঋণের ঘরে কত হাজার টাকা ভাইয়া, সেম 5,000 টাকা। এখন এই দুইটা যোগ করে এখান থেকে এটা বাদ দিয়ে থাকছে ওখানে কত ভাইয়া, 50,000 টাকা, ঠিক আছে। সো আমরা বেসিক্যালি জাবেদার পার্টটা করলে তাহলে আমাদের জন্য আর কোনো ঝামেলা থাকছে না। ওকে, এরপর ধারে 5,000 টাকা যন্ত্রপাতি ক্রয় করা হলো। ধারে 5,000 যদি যন্ত্রপাতি ক্রয় করে তাহলে জাবেদা কি হবে ভাইয়া, জাবেদা হচ্ছে যন্ত্রপাতি ডেবিট আর প্রদেয় হিসাব ক্রেডিট। যন্ত্রপাতি আমাদের জন্য একটা সম্পদ, যন্ত্রপাতি নামে সম্পদের ঘরে বসলো, আর প্রদেয় হিসাব আমাদের জন্য দায় বা পাওনাদার আমাদের জন্য দায়, সো পাওনাদার ঘরে 5,000 টাকা বসছে, শেষ। এরপর পাওনাদারকে পরিশোধ, পাওনাদারকে যখন পরিশোধ, জাবেদা কি ভাইয়া, পাওনাদার ডেবিট, নগদান ক্রেডিট। সো পাওনাদার আমার জন্য একটা দায়, নগদান আমার জন্য একটা সম্পদ। সো নগদ টাকা চলে গেছে, এই জন্য নগদের ঘরে 3,000 টাকা মাইনাস করছি। আর পাওনাদার আমাদের কমে গেছে, যেহেতু পাওনাদারকে পরিশোধ করে দিছি, এই জন্য পাওনাদার ঘরে কত টাকা মাইনাস করছি ভাইয়া, 3,000 টাকা মাইনাস করে দিছি। এরপরে বেতন নগদে পরিশোধ, বেতন আর নগদান। সো বেতন ডেবিট, নগদান ক্রেডিট। সো বেতন আমার জন্য একটা ব্যয়, সো ব্যয় বললে আমাদের কোন ঘরে নিয়ে আসবো, মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হবে, মাইনাস করতে হবে। আর যেহেতু নগদ টাকা দিয়েছে, নগদ টাকা কমে গেছে, সো নগদের ঘরে কি করলাম ভাইয়া, মাইনাস করে দিলাম, ঠিক আছে। ওকে ভাইয়া, আমাদের আজ করেন। ও ঠিক আছে, একটু কমেন্ট গুলো একটু দেখি তো। আচ্ছা, অ্যাকাউন্টিং ক্লাসে বাংলা, সেই কথা হচ্ছে তো, গল্প হচ্ছে, আচ্ছা ঠিক আছে। তাও গল্প মানে উল্টাপাল্টা গল্প না করলে আমার খুব বেশি একটা প্যারা নাই, আর যদি গল্পের টোন অন্যদিকে চলে যায় তখন ভাইয়া ব্যান করে দিতে বাধ্য হবে। সো এই কাজটা করো না কেউ। নগদ আসবাবপত্র যাবে কি ভাইয়া, আসবাবপত্র ডেবিট, নগদান ক্রেডিট। সো আসবাবপত্র নগদান, সো এই দুইটাই দেখো, আসবাবপত্র আমার জন্য একটা সম্পদ, নগদান আমার জন্য সম্পদ। সো এই দুইটা কি আমার অন্যদিকে যাওয়ার কোনো সুযোগ আছে? আমি আসবাবপত্র কিনছি, সম্পদ বাড়ছে, আবার হচ্ছে নগদ টাকা দিয়ে কিনছি, নগদ টাকার সম্পদ আবার কি হয়ে গেছে ভাইয়া, কমে গেছে। এই জন্য আসবাবপত্রের ঘরে 1,00,000 টাকা প্লাস, আর নগদের ঘরে আবার কি করছি, 1,00,000 টাকা মাইনাস করছি। দুইটাই এক সাইডে, একদিকে সম্পদ বাড়ছে, আবার একদিকে সম্পদ কি হয়েছে ভাইয়া, কমছে। এদিকে সম্পদ প্লাস, এদিকে সম্পদ মাইনাস, ঠিক আছে। মালিক কর্তৃক ব্যক্তিগতভাবে ব্যবসার ঋণ পরিশোধ, মালিক যখন ব্যবসা ঋণ পরিশোধ করেন, যাবে দেখি ঋণ পরিশোধ যেহেতু করছে তাহলে ঋণ ডেবিট, আর যেহেতু মালিক করছে সেখানে মূলধন হিসাব ক্রেডিট। তো প্রথম কথা, ঋণ কমে গেছে, সো এই এখানে পাওনাদার হবে না, এখানে হবে বেসিক্যালি ঋণ হবে। আচ্ছা, সো ঋণ হিসাব, ঋণ কমে গেছে, এই জন্য ঋণের ঘরে 5,000 টাকা মাইনাস করছি, আবার এদিকে মূলধনের 5,000 টাকা কি করছি ভাই, বসাই দিছি। মালিক দিছে, মূলধন বেড়ে গেছে, মূলধন দিলে মালিকের ঘরে প্লাস, আর এখানে ঋণ ঘরে কি করলাম ভাই, আমরা মাইনাস করে দিলাম। ওকে, বাকিটা পণ্য ক্রয়, ক্রয় ডেবিট, পাওনাদার ক্রেডিট। সো ক্রয়ের জন্য এইখানে এখানে মাইনাস হইলো, আর পাওনাদারের জন্য আমার দায়, পাওনাদারের ঘরে প্লাস করলাম। তারপর কি আছে, অফিসের ভাড়া প্রদান করা হলো, ভাড়া ডেবিট, নগদান ক্রেডিট। সো নগদ টাকা কমে গেছে, আবার এদিকে ব্যয়টাও বেড়ে গেছে, ব্যয়টাও হইছে, ব্যয় বৃদ্ধি, আর ব্যয় বাড়লে আমরা মালিকের সাথে ঘর থেকে কি করি, মাইনাস করি। আর নগদ টাকা যেহেতু প্রদান করছে, নগদের ঘরে কি করলাম ভাইয়া, মাইনাস করে দিলাম। সেবা প্রদান বাবদ 50,000 টাকা উপার্জিত হলো, যার 20,000 টাকা নগদ পাওয়া গেল, অবশিষ্ট টাকা পাওনা রইল। যাবে দেখি সেবা প্রদান বাবদ উপার্জিত হলো তার 20,000 টাকা। নগদান ডেবিট 20,000, তারপর প্রাপ্য ডেবিট কত হাজার টাকা, 20,000 টাকা, 20,000 না, প্রাপ্য হচ্ছে 30,000 টাকা, আর হচ্ছে সেবা আয় ক্রেডিট কত হাজার টাকা ভাইয়া, 50,000 টাকা, ঠিক আছে। সো আমাদের তিনটা গেল। সো নগদের ঘরে 20,000 টাকা, প্রাপ্যর ঘরে 30,000 টাকা, আর মালিকের সাথে ঘরে কত টাকা হলো ভাইয়া, 50,000 টাকা। তো দেখো, তুমি যদি একবার জাবেদাটা করে ফেলতে পারো, তোমার জন্য কোন ঘরে কোন টাকা বসবে এটা ডিফাইন করতে পারা হবে না।
ইভেন অ্যাকাউন্টিং এর প্রত্যেকটা স্টেপই এরকম, তুমি জাবেদা ডিফাইন করে ফেলতে পারলে প্রত্যেকটা ঘর তোমার জন্য ডিফাইন করা ইজিয়ার হয়ে যাবে। ওকে, মালিক কর্তৃক উত্তোলন নগদ থেকে বাদ, আর মালিকানা সূত্র ঘরে মাইনাস করলাম। ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, সো ধারে ক্রয়কৃত পণ্য ফেরত, ক্রয় ফেরত। সো ক্রয় ফেরতের যে কাজটা করলাম, আমাদের পাওনাদার কমে গেছে, আবার এদিকে ব্যয় হইতেছে, ইয়া হয়ে গেছে, ব্যয় বিপরীত ব্যয়। ক্রয় ফেরত আমার জন্য কি ভাই? বিপরীত ব্যয়। ব্যয় বৃদ্ধি পাইলে আমাদের এখানে মাইনাস করি, আর যদি ব্যয় হ্রাস পায় তাহলে আমরা মালিকানা সূত্র ঘরে কি করবো ভাইয়া? প্লাস করে দিই। আর যেহেতু পাওনাদার কমে গেছে, তাহলে পাওনাদার ঘরে কি করবো? আবার আমরা মাইনাস করে দিব। সো এইখানে প্লাস আর এইখানে মাইনাস। বিক্রয়কৃত পণ্য ফেরত হইলে মানে ধারে ক্রয়ের জন্য যা করছি, বিক্রয়ের জন্য জাস্ট সেই অপোজিটটা করব। ওখানে পাওনাদার ঘরে করছি, এখানে কার ঘরে করবো ভাইয়া? প্রাপ্য হিসাবের ঘরে করব। ওকে, ব্যাংক হিসাব খোলা হলো, খুব বেশি একটা নতুন না। এবার আমরা ডিরেক্ট ম্যাথে চলে যাই, তার জন্য ডিফাইন করা ইজি। আইন পেশায় 50,000 টাকা মূলধন সহ বিনিয়োগ করা হলো। যাবেতে কি ভাইয়া? নগদান ডেবিট আর মূলধন হিসাব ক্রেডিট। তারপর জানুয়ারি মাসে অফিস ভাড়া পরিশোধ করা হলো। যাবেতে কি ভাইয়া? ভাড়া ডেবিট আর নগদান ক্রেডিট। ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হলো, যন্ত্রপাতি ডেবিট আর ধারে যেহেতু ক্রয় করছে তাহলে প্রদেয় ক্রেডিট। আর মক্কেলে নগদ আইনি সেবা দেওয়া হলো। যাবে কি ভাই? নগদান ডেবিট আর সেবা আয় ক্রেডিট। ঠিক আছে, ওকে। এখন আমরা এখান থেকে ডিফাইন করব সম্পদ কোনটা। নগদান আমার জন্য সম্পদ, তারপর মূলধন আমার জন্য মালিকানা সূত্র ঘরে যাবে, ভাড়া আমার জন্য ব্যয়, মালিকানা সূত্র ঘরে যাবে, নগদান আমার জন্য সম্পদ একবার ধরে ফেলছি, যন্ত্রপাতি আমার জন্য একটা সম্পদ, প্রদেয় হিসেবে আমার জন্য একটা দায়, নগদান আমার জন্য সম্পদ নিয়ে ফেলছি, সেবা আয় আমার জন্য একটা আয়। এটা আমাদের মালিকানা সূত্র ঘরে যাবে। এটার উপর ডিফাইন করা আমাদের আরো যদি জাবেদা আছে, আগে এটার উপর ডিফাইন সম্পদের ঘরে কে কে আসতেছে? নগদান আসবে, যন্ত্রপাতি আসবে, আর দায়ের ঘরে কে আসতেছে? প্রদেয় আসতেছে। আচ্ছা দেখি, নগদান আসছে, এই প্রাপ্য হিসাব আসছে, তারপর হচ্ছে দায়ের ঘরে প্রদেয় আসছে। আমরা আরেকটু পিছনে যাই, অফিস কর্মচারীকে বেতন পরিশোধ, বেতন ডেবিট আর নগদান ক্রেডিট। ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো 20,000 টাকা। যাবে কি ভাইয়া? ব্যাংক থেকে যদি ঋণ নিছি তাহলে এখানে কাকে নিয়ে আসলাম? এক সেকেন্ড, আমাদের একটা জিনিস দেখে নেই। ব্যাংক থেকে যেহেতু ঋণ নিচ্ছি, এখানে একটা ছোট্ট চেঞ্জ করতে হবে। ব্যাংক থেকে ঋণ না নিয়ে এই জায়গাটা আমরা যেটা বলি, জাস্ট শুধু ঋণ নিচ্ছি, ব্যাংক থেকে ঋণ না, এই জায়গাটা শুধু ঋণ নেওয়া হলো। শুধু ঋণ নেওয়া হইলে জাবেদাটা কি হবে আমাদের? নগদান ডেবিট আর হচ্ছে ঋণ হিসাব ক্রেডিট। আর মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো। যদি ধারে আইনি সেবা দিই তাহলে জাবেদা কি ভাইয়া? প্রাপ্য ডেবিট আর সেবা আয় ক্রেডিট। আর লাস্টে বাকি থেকে তো যন্ত্রপাতির মূল্য পরিশোধ করা হলো। সো যন্ত্রপাতি ডেবিট আর সরি, যন্ত্রপাতি আগে কিনছিলাম, এটার মূল্য পরিশোধ করতেছি। সো কাকে মূল্য পরিশোধ করব? ওই যে আমার পাওনাদার ছিল, সো পাওনাদার ডেবিট আর হচ্ছে যেহেতু নগদ টাকা দিয়ে ইয়া করছি সেহেতু নগদান ক্রেডিট। তো এবার আমরা আমাদের ম্যাথে আসি। এখানে সম্পদ পাইলাম কাকে? নগদান অলরেডি আছে। এখানে নতুন দায় হচ্ছে ঋণটা আমার জন্য নতুন দায়, আর প্রাপ্য আমার জন্য হচ্ছে এখানে ভাইয়া নতুন সম্পদ। সো এবার আমরা ডিরেক্ট ম্যাথে যাই। সো আমাদের এখানে সম্পদ কয়টা ভাইয়া? আমাদের এখানে যন্ত্রপাতি কিনছিলাম না, এখানে সম্পদ 1, সম্পদ 2 আর প্রাপ্যর জন্য সম্পদ হচ্ছে 3। এইটা 3টা হচ্ছে আমার সম্পদ। দায় হচ্ছে ঋণ একটা দায়, তারপর আমি যদি উপরে আসি প্রদেয় হিসেবে একটা দায়। তো আমি যদি ঘরটার দিকে তাকাই, সম্পদের পাশে সম্পদের ঘরের নিচে ঘর কয়টা ভাইয়া? 3টা। নগদান, প্রাপ্য হিসাব, যন্ত্রপাতি। দায়ের ঘরে ঘর ভাইয়া কয়টা? 2টা। ব্যাংক ঋণ, পাওনাদার বা প্রদেয় হিসাব। ঠিক আছে, ওকে। এবার আমরা আসি, এবার যদি আমরা আসি এখন প্রথমটা, আইন পেশায় 50,000 টাকা মূলধন স্বরূপ বিনিয়োগ করা হলো। কোন কোন ঘরে যাবে? দেখো, নগদান আর মূলধন কোন কোন ঘরে আনছি? নগদের ঘরে আনছি আর মূলধনের ঘরে আনছি। কি বিশ্বাস হইছে? জাবেদা করলে বিবরণী ছক করাটা ইজি। এরপর নিচের ঘরে কি করছি? উদ্বৃত্ত লিখেছে, প্রথম ঘরের অ্যামাউন্টটা বসাই দিছি। সেকেন্ড জাবেদা কি করছে? জানুয়ারি মাসে অফিসের ভাড়া পরিশোধ করলো। জাবেদা কি ভাইয়া? ভাড়া ডেবিট, নগদ হিসাব ক্রেডিট। ভাড়া আমার জন্য একটা ব্যয়, ব্যয় করলে আমাদের কোন ঘর থেকে মাইনাস করতে হয়? এই যে মালিকানা সত্ত্বের ঘরে কি করতে হয় ভাই? মাইনাস করতে হয়। আর নগদ টাকা কমে গেছে না, এই জন্য নগদের ঘরে আমরা কি করলাম ভাই? মাইনাস করলাম। ঠিক আছে, তো 50,000 টাকা 30,000 টাকা মাইনাস করলে কত হয় ভাই? 47,000 টাকা। 47,000 টাকা, এই ঘরে 47,000 টাকা আমরা উপর থেকে জেডটা নামায় ফেললাম। এটাকে আমরা কি বলছি? উদ্বৃত্ত বলতেছি। থার্ড জাবেদা আমরা কি করছি?
ধারে অফিসের যন্ত্রপাতি ক্রয় করা হলো কত হাজার টাকা ভাইয়া? 15,000 টাকা। নতুন যন্ত্রপাতি ক্রয় করছিলেন, যাবেতে কি ভাইয়া? যন্ত্রপাতি হিসাব ডেবিট আর প্রদয় হিসাব ক্রেডিট। এই যে যন্ত্রপাতির ঘরে 15,000 টাকা লিখলাম, আর এই যে প্রদর ঘরে 15,000 টাকা লিখলাম। আর কোনো কাজ আছে? ইজি। তারপরে এটার উদ্ধৃতটা নামায় ফেললাম পরের লাইনে, জাস্ট আগের জেডটাই জাস্ট নামায় ফেলছি, আর কিচ্ছু করিনি। এরপরে ফোর্থ জাবেদা, মক্কেলদের নগদে আইনি সেবা দেওয়া হলো। যদি মক্কেলদের আমি নগদে আইনি সেবা দিই, জাবেদা কি? নগদান হিসাব ডেবিট আর নগদান হিসাব ডেবিট আর সেবা হিসাব ক্রেডিট। নগদান ডেবিট হলো নগদের ঘরে টাকা পারবে কত হাজার টাকা? 6,000 টাকা। আর আয় আমরা কোন ঘরে নিয়ে আসি? মালিকানা সূত্রের ঘরে নিয়ে আসি। মালিকানা সূত্রের ঘরে কত টাকা বসতেছে ভাইয়া? 6,000 টাকা। দুইটা যোগ, এদিকেও যোগ ওদিকেও যোগ। তো যোগ করার পরের পার্টটা কি? এই যে যোগ করার পরে নগদের ঘরে 53, মালিকানা সূত্রের ঘরে 53, এখানে 15, এখানে 15। ঠিক আছে, এখানে আমাদের শুধু ঋণ, ব্যাংক ঋণ থাকতেছে না। অফিস কর্মচারীর বেতন পরিশোধ করা হলো, যাবে দেখি বেতন ডেবিট, নগদান ক্রেডিট। সো বেতন আমার জন্য একটা ব্যয়, ব্যয় হইলে মালিকানা সূত্রের ঘরে কি করতে হয়? মাইনাস করতে হয়। আর নগদের ঘরে কি করতে হবে আমাদের জন্য? মাইনাস করতে হবে। ওকে, ছকে মাইনাস তো ব্র্যাকেট দেখাইতে হয়, ইয়েস মাইনাস ব্র্যাকেট দেখাইতে হয়। আমি চাইলে ব্র্যাকেটও এভাবে দেখাইতে পারি, তখন আর মাইনাস সাইনটা দেওয়া লাগবে না। আবার আমি যদি চাই এরকম মাইনাস সাইন দিয়েও করতে পারি, বাট প্রেফারেবলি আমরা ব্র্যাকেট দিয়ে দেখাবো, তাহলে আমার জন্য বোঝাটাও ইজিয়ার, টিচারের জন্য বোঝাটা ইজিয়ার, আর তখন পুরো অঙ্কটা প্রপারলি ঠিকঠাক হয়। সো আমি যেহেতু আমাকে বলেছে একজন, সো আমরা যেটা করব, এই যে একটা ব্র্যাকেট, এই যে একটা ব্র্যাকেট, তো যে বলছে সে আসলে একটা চকলেট ডিজার্ভ করে, তার একটা চকলেট খাওয়াবো। ঠিক আছে, মনিবা ডান। যদি কখনো দেখা হয় তাহলে ভাইয়ের থেকে দেখা করে চকলেটটা নিয়ে নিই। ওকে, এরপরে ব্যাংক থেকে ঋণ নেওয়া হলো। ব্যাংক থেকে ঋণ না, আমরা এটাকে বলছি শুধু ঋণ নেওয়া হলো, আর ঋণটাও কেটে দিচ্ছি, কি জ্বালা। এটা হচ্ছে আমাদের যেটা শুধু ঋণ না হলো, বিকজ ব্যাংক থেকে যদি আমরা ঋণ নেই আমাদের ব্যাংক হিসেবে একটা হিসাব করতে হবে, বাট যে এই অঙ্কটা করা হচ্ছে শুধু ঋণ নেওয়া থেকে, এখানে ব্যাংক জিনিসটা একটা টাইপিং মিস্টেক। সো ঋণ না হলো কত হাজার টাকা ভাইয়া? 20,000 টাকা। জাবেদা কি ভাইয়া? এটা জাবেদা হচ্ছে নগদান ডেবিট আর ঋণ ক্রেডিট। সো নগদের দিকে টাকা বাড়ছে, নগদে কত টাকা বাড়ছে? 20,000 টাকা বাড়ছে। আর ঋণের এখানে কত টাকা বাড়ছে ভাইয়া? 20,000 টাকা বেড়ে গেছে। ওকে, না এরপরে মক্কেলদের ধারে আইনি সেবা দেওয়া হলো কত হাজার টাকা ভাই? 7,000 টাকা। জাবেদা কি? প্রাপ্য ডেবিট আর সেবা আয় ক্রেডিট। সো প্রাপ্য আমার জন্য একটা সম্পদ, সো এই সম্পদের ঘরে কত হাজার টাকা বসছে ভাইয়া? 7,000 টাকা। আর এটা যেহেতু আমার জন্য আয়, তাহলে আমাদের মালিকানা সূত্রের ঘরে প্লাস করছে কত হাজার টাকা ভাইয়া? 7,000 টাকা। লাস্ট বাট নট দ্য লিস্ট, বাকিতে কিন্তু যন্ত্রপাতির মূল্য পরিশোধ কত হাজার টাকা ভাইয়া? 10,000 টাকা। আমি যে আগে যন্ত্রপাতি বাকিতে কিনছিলাম, এই যে বাকিতে যন্ত্রপাতি কিনছিলাম, কই গেল? এই যে বাকিতে যন্ত্রপাতি কিনছিলাম, যাবে কি? পাওনাদার। আচ্ছা এইটা তো না, বাকিতে যন্ত্রপাতি কই কিনছিলাম? এই যে ধারে অফিস যন্ত্রপাতি ক্রয় করা হয়েছিল, এই যে এখানে যে যন্ত্রপাতি কিনছিলাম, এইটার টাকা কি করছে ভাইয়া? পরিশোধ করছে। তো এটা যখন কিনছিলাম, যাবে কি দিছিলাম? যন্ত্রপাতি ডেবিট আর প্রদয় হিসাব ক্রেডিট। আর এটা টাকা যখন পরিশোধ করবে, ওই প্রদয় হিসাবে টাকা পরিশোধ করবে না। সো প্রদয় বা পাওনা হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। সো এইখানে আমরা কাকে টাকা দিব? প্রদয় ডেবিট আর নগদান ক্রেডিট। সো এখন যখন আমি টাকাটা পরিশোধ করতেছি, 10,000 টাকা পরিশোধ করতেছি, প্রথম কথা নগদ টাকা কমে যাবে। সো নগদের ঘরে এখানে মাইনাস করলাম কত হাজার টাকা ভাই? 10,000 টাকা। আর কোত্থেকে কমাবো আমরা? আরেকটা জায়গা থেকে কমাবো, সেটা হচ্ছে আমাদের এই যে পাওনাদার প্রদয় হিসাব 15,000 টাকা ছিল, ওখান থেকে এখন কমে কত হাজার টাকা হবে ভাইয়া? 10,000 টাকা কমে যায়, এখন হবে ভাইয়া কত? 5,000 টাকা। লাস্ট কাজ হচ্ছে প্রত্যেকটা ঘরের যোগফলের আমরা জেডটা নামাবো, আর একদম লাস্টের লাস্ট কাজ হচ্ছে এই তিনটা জিনিস বা এখানে যতগুলো জিনিস সবগুলো যোগ করব, যোগ করে দেখবো আমাদের দুইটা বইয়ের ব্যালেন্স মিলছে কিনা, যেটা আমরা অলরেডি এসএসসিতে একবার করে আসছি। যদি আমাদের ব্যালেন্স মিলে তাহলে বুঝবো অঙ্ক ঠিক আছে, আর যদি দেখি ব্যালেন্স মিলে নাই তাহলে ভাইয়া জিজি, অঙ্ক ভুল গেছে। ঠিক আছে, তো আমাদের অলওয়েজ টার্গেট থাকবে এই দুই বইয়ে ব্যালেন্স মিলানো। যদি ব্যালেন্স না মিলে তাহলে অঙ্ক ভুল, ব্যালেন্স মিললে অঙ্ক ঠিক। সো আমি যদি বলি আমাদের এসএসসি থেকে এইখানে চেঞ্জেসটা কি থাকবে? চেঞ্জেসটা হচ্ছে ফার্স্ট, জাবেদাগুলো একটু ডিফিকাল্ট হবে। সেকেন্ড চেঞ্জটা হচ্ছে নাম্বার অফ এন্ট্রি অনেক বেশি হবে, কারণ আমরা যখন এসএসসি লেভেলে করতাম সাধারণত এতগুলো এন্ট্রি দিত না, বাট এইচএসসি লেভেলে নাম্বার অফ এন্ট্রিজ বেশি থাকবে। আর এই দুইটা চেঞ্জেসই হবে বিবরণী ছকের ক্ষেত্রে।
এখন প্রশ্ন হচ্ছে ভাইয়া বিবরণী ছকে এইচএসসি পরীক্ষা আসবে? দ্য অ্যান্সার ইজ ইয়েস, আসবেই। মানে নট অনলি আসবে, দ্য অ্যান্সার ইজ আসবেই আসবে। সো এটা শিখতেই হবে, তাহলে অ্যাটলিস্ট আমাদের 4 মার্ক কনফার্ম হবে। ঠিক আছে, ওকে, ডান। এনডিসি তে কি এমসিকিউ এক্সাম হবে? আমার জানার মতে মানে এইটা না আগে থেকে ডিফাইন্ড বলা যায় না, মানে 1 মার্কের উত্তর অনেক সময় বলে। সো এমসিকিউ টাইপের প্রিপারেশনে নেওয়া ভালো। সো কাইব ভাই তোমাদের যেহেতু কলেজ অ্যাডমিশনের ক্লাস নিচ্ছে, কাইব ভাই আরো বেটার ওভারভিউ বলতে পারবে যে আচ্ছা কি আছে না আছে। কারণ আমার জানার মতে মানে ওয়ান লাইনার কোয়েশ্চেন হয়, ঠিক আছে, ওইভাবেই ওভাবে দিতে পারবা। ওকে, আমরাও চাই ফাহাদ ভাইয়ের ইংলিশ ক্লাস। আচ্ছা ঠিক আছে, ফাহাদ ভাইয়ের ইংলিশ ক্লাস, ফাহাদ ভাইকে মানে এট দিস মোমেন্ট কোন ফাহাদ ভাইয়ের কথা বলতেছে আমি একটু কনফিউজ, বাট আই গেস মানে যদি ফাহাদ ভাই হয় তাহলে তো ওইটাই, আর কোনো কিছু নাই। নাহিদ ব্রো আছেন, জানি না কে আছে না আছে, আর কমেন্ট পড়তেছি না। সো আমার মনে হয় আমরা আমাদের ক্লাসের একদম শেষের দিকে চলে আসছি। সো এই হচ্ছে আমাদের ওভারঅল পড়াশোনা। হ্যাঁ, ক্লাসের শেষের দিকে আসার পরও আমাদের মনে হচ্ছে যে এমসিকিউ 2-3টা অ্যান্সার করা আছে, তোমরা যদি পারো এমসিকিউ অ্যান্সার করে দেখো তো দেখি কয়জন পারে। দেখি দেখতে পাচ্ছি 19 জনের মতো আছে। সো এমসিকিউ কে কয়টা পারে একটু দেখতে চাই। প্রশ্ন, প্রদয় হিসাবে টাকা পরিশোধ করলে হিসাব সমীকরণে কোন উপাদানের প্রভাব পড়ে? একটু আগে আমরা জাবেদা করছি, আবার জাবেদাটা করি। জাবেদা কি ভাইয়া? প্রদেয় টাকা পরিশোধ করছে, প্রদেয় হিসাব ডেবিট আর নগদান হিসাব ক্রেডিট। সো প্রদেয় হিসাব আমার জন্য একটা দায়, নগদান হিসাব আমার জন্য কি ভাই একটা সম্পদ। সো প্রদেয় হিসাব ডেবিট আর নগদ হিসাব কি হবে ভাইয়া? ক্রেডিট হবে। সো আমার জন্য কে কে আসবে তাহলে? প্রথম কথা, সম্পদ আর দায়, এই প্রদেয় হিসাব যদি পরিশোধ দায় কি হবে ভাইয়া? হ্রাস পাবে। আর যদি নগদ টাকা দিচ্ছি তাহলে সম্পদটা কি হয়ে যাবে ভাইয়া? কমে যাবে। তাহলে অ্যান্সার কি ভাইয়া? সম্পদ আর দায় হ্রাস পাবে। অ্যান্সার তাহলে কি হবে? সম্পদ হ্রাস, দায় হ্রাস। অ্যান্সার হবে বি। দেখি তো কে পারছে। ওকে, পোল দেন ভাই। আচ্ছা ঠিক আছে, এখন পোল দিতে পারছেন বিকজ স্লাইডে এখন কোয়েশ্চেন্স গুলো আছে, তোমরা একটু জাস্ট টাইপ করে অ্যান্সারটা বলে দাও। দেখতে পাচ্ছি হাবিবার অ্যান্সার ঠিক আছে, শিফার অ্যান্সার ঠিক আছে, তারপর হচ্ছে সামের অ্যান্সার ঠিক আছে, আরে সেই কাকনের অ্যান্সারও ঠিক আছে। সেরা সেরা। আমি তো ভাবতেছি যাদের যাদের অ্যান্সার ঠিক হবে সবাই মনে চকলেট খাওয়াবো, যেহেতু কম মানুষ আছে চকলেট খাওয়াইতে পারি। ঠিক আছে, ব্যাপারটা সেরা হবে না? একটু বইলো। আর চকলেটটা যদি কারো দাঁতে পোক হয় তাহলে কিন্তু ভাইয়া দাঁতের ডাক্তার দেখানো টাকা দিবে না। কোন কোন হিসাবে ক্রেডিট উদ্ভিদ প্রকাশ করে? আমাদের অ্যাকাউন্টিং এ এই এমসিকিউটা অ্যাডমিশনের জন্য অনেক ইম্পর্টেন্ট, খুব ভালো মতো মনে রেখো। 6টা আমাদের জিনিস থাকে। একটা হচ্ছে ব্যয়, তারপরে হচ্ছে সম্পদ, আরটা হচ্ছে উত্তোলন। ইকুয়াল টু ওই সাইডে আমাদের থাকতেছে হচ্ছে আয়, দায়, মূলধন। এই তিনটা আমাদের ডেবিট জেট প্রকাশ করে, এই তিনটা আমাদের ক্রেডিট জেট প্রকাশ করে। ঠিক আছে, এটা মনে রাখো। এইচএসসি তে অ্যাডমিশন ফুল জিনিসটা কভার হবে। সো 2 এর आंसर কত হবে? দেখো আহমেদ বলছে 2 এর বি হবে, মুনিবা বলছে 2 এর বি হবে, তারপর শিফা বলছে 2 এর বি হবে। আরে সেই কোন কোন হিসাবে ক্রেডিট উদ্ভিদ প্রকাশ করে? आंसर হচ্ছে সম্পদ, দায়, উত্তোলন ডেবিট উদ্ভিদ প্রকাশ করে, আর আয়, দায়, মূলধন ক্রেডিট উদ্ভিদ প্রকাশ করে। তাহলে এখানে কি হবে? আয়, দায়, মালিকানা সত্ত্ব হবে, তাই না? ইয়েস, ডান। আমাদের অ্যান্সার হবে বি। যদি বলতাম ডেবিট কোনগুলা, অ্যান্সার হচ্ছে সম্পদ, ব্যয়, আরটা কি ভাইয়া? সম্পদ, ব্যয়, আরটা কি? বলো বলো বলো, তাড়াতাড়ি বলো। কোনগুলা ডেবিট উদ্ভিদ প্রকাশ করে? সম্পদ, ব্যয়, একটা কি? সম্পদ, ব্যয়, আরটা কি হবে? সম্পদ, ব্যয়, আরটা কি হবে? অ্যান্সার ইজ উত্তোলন। ওকে, ডান। পরের কোশ্চেন, বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে কোন হিসেবে ডেবিট করতে হয়? ভাই খুবই ইম্পর্টেন্ট এমসিকিউ, অনেকগুলো বোর্ডেও আসছে। দেখো, বিক্রয়ের উদ্দেশ্যে যা কিনবো তাই সম্পদ। যদি বিক্রয়ের উদ্দেশ্যে গহনাও কিনি, বিক্রয়ের উদ্দেশ্যে যা কিনবো তাই পণ্য। কি বলতেছি? বিক্রয়ের উদ্দেশ্যে যে গহনাও কেনা হয়, গহনা আমার জন্য পণ্য। সো মনে রাখবা, যে কোনো একটা অঙ্ক করার এইচএসসি এটা একটা অনেক বড় টুইস্ট। যে কোনো একটা অঙ্ক করার আগে উদ্দীপকটা ভালো মতো দেখবা যে ওখানে কি স্পেসিফিক্যালি বলা আছে, ব্যবসাটা কিসের, ওই অনুযায়ী কিন্তু আমাদের জাবেদা ফরম্যাট করতে হবে। গহনা ব্যবসার কাছে গহনা একটা পণ্য, আসবাবপত্র ব্যবসার কাছে আসবাবপত্র একটা পণ্য, তারপর হচ্ছে মনে করো ফল ব্যবসার কাছে ফল একটা পণ্য। তার অ্যান্সার কি হবে? এর পরের অ্যান্সার। সো এর উত্তরণ অনেক লিখে ফেলছে, আরে সেই
বিক্রয়ের উদ্দেশ্যে আসবাবপত্র ক্রয় করা হলে ডেবিট করতে হবে কোনটা? আসবাবপত্রের হিসাব, প্রাপ্য হিসাব, ক্রয় হিসাব, বিক্রয় হিসাব। বিক্রয়ের উদ্দেশ্যে যা কিনবো তাই পণ্য, আর পণ্য কিনলে আমাদের কোন হিসাবে ডেবিট করতে হয়? ক্রয় হিসাবকে ডেবিট করতে হয়। তাহলে অ্যান্সার কি হবে? সি। ওকে, এইটা আমাদের ইয়ার ফাইনাল এক্সামে আসছিল আজকে। আর রে সেরা, তাহলে কি এইচএসসি মানুষের জন্য ক্লাস করতেছে? আর এটা তো এইচএসসি 27 ব্যাচের জন্য, এইচএসসি 26 মানুষের জন্য দেখি এখানে আছে, সেই তো। ওকে, পরে সি হবে। পরে আমাদের হচ্ছে আগুনে বিনষ্ট পণ্য হিসাব সমীকরণের প্রভাব কি? আগুনে বিনষ্ট পণ্য ভাইয়া বলো তো, আগুনে বিনষ্ট পণ্য এটা যাবে দেখি, তোমাদেরকে আমি হেল্প করবো না। আগুনে যদি একটা পণ্য বিনষ্ট হয়ে যায়, মনে করো টাকা চুরি, ক্যাশ বাক্স থেকে টাকা চুরি গেছে, আগুনের পণ্য বিনষ্ট হয়ে গেছে, এগুলোকে আমরা কি বলি ভাইয়া? বিবিধ ক্ষতি বলি। বিবিধ ক্ষতি। বিবিধ ক্ষতি আমাদের জন্য কি ভাইয়া? ডেবিট। আর যেহেতু পণ্য বিনষ্ট হয়েছে, তাহলে আমাদের ক্রেডিট কাকে করতে হবে? পণ্যের জন্য আমরা পণ্যের নামে কোনো হিসাব রাখি না, পণ্যের জন্য আমাদের কাকে ক্রেডিট করতে হবে ভাইয়া? ক্রয় হিসাবকে ক্রেডিট করতে হবে। ঠিক আছে, তাহলে বিবিধ ক্ষতি আমার জন্য একটা কি ভাইয়া? ব্যয়। আর এটাও আমার জন্য কি ভাইয়া? একটা ব্যয়। ব্যয় মানে কি ভাইয়া? এটা আমার জন্য ওইকে মাইনাস করতেছে, বাট এটা তো হচ্ছে শুধু ব্যয় না। আমি এখানে একটা ছোট্ট ভুল করছি, এই ভুলটাকে আগে একটু ঠিক করি। এটা হচ্ছে বিপরীত ব্যয়। কেন বিপরীত ব্যয় হইলো? কারণ দেখো, ক্রয় যখন আমার ডেবিটে থাকে ওটা আমার জন্য ব্যয় হয়, বাট ক্রয়টা যখন আমার ক্রেডিটে থাকে, এখানে ক্রয় কোন দিকে আছে? ক্রেডিটে, সেটা আমার জন্য কিভাবে? বিপরীত ব্যয়। সো বিপরীত ব্যয় আবার কি করে ভাইয়া? ওইকে প্লাস করে। ওই যে যখন আমাদের ক্রয় ফেরতের কাজ হচ্ছিল, তখন দেখছিলা ক্রয় ফেরতের সময় আমাদের এই মানে তখন আমরা ওইটা প্লাস করছিলাম বিবরণী ছকের মধ্যে। এখন বলো অ্যান্সার কি হবে? আমি তো বলে দিছি, অগ্নি ক্ষতি হিসাব নামে কোনো হিসাব হয় না স্যার, বিবিধ ক্ষতি হিসাব আর ক্রয় হিসাব। ঠিক আছে, তো অ্যান্সার হবে বি। ইয়েস, অ্যান্সার হবে ওই বৃদ্ধি আর ওই হ্রাস। সেরা সেরা সেরা। অগ্নি ক্ষতি নামে কোনো হিসাব হয় না, এটা হবে বিবিধ ক্ষতি। ঠিক আছে, ক্যাশ বাক্সতে টাকা চুরি বিবিধ ক্ষতি, আগুনে পণ্য পুড়ে গেছে বিবিধ ক্ষতি, যাই হোক বিবিধ ক্ষতি লিখবা। ঠিক আছে, ওকে ডান। তোমাদেরকে একটা ধন্যবাদ দেওয়া উচিত। ইয়েস, এতক্ষণ ধরে ক্লাস করছে এতগুলো মানুষ, অনেক মানুষ ক্লাস করছে, ভালো লাগছে। আর যারা যারা কমেন্টে রেসপন্স তাদেরকে আরো বেশি ভালো লাগছে। আজকের ক্লাসে আমাদের অবজেক্টিভ ছিল এইচএসসি 27 ব্যাচ যারা আমরা আছি তাদের ওভারঅল এইচএসসি নিয়ে একটা ওভারভিউ দিতে, যে এইচএসসি অ্যাকাউন্টিং ফার্স্ট পেপার দেখতে কি রকম হবে, কি কি থাকবে, কি কি করব কি করব না। সেকেন্ডলি আমরা কি জানছি ভাইয়া? আমাদের কলেজ লাইফটায় আমাদের কোন সাবজেক্ট নিব এটার একটা ওভারভিউ আমি দিছি। ইভেন যারা যারা বিভাগ পরিবর্তন করতে চাই তাদেরকে তাদের সিদ্ধান্ত 4টা স্টেপ বলে দিছি, যে বাবা মার সাথে কনসাল্ট করব, কাজিনদের মানে বড় ভাই বড় আপুর সাথে কনসাল্ট করব, ফোর্থ স্টেপ যে আমাদের স্কুলের সিনিয়র বা ভাই আপুর সাথে কনসাল্ট করব, আর 4 নম্বরে স্কুলের স্যারদের সাথে একটু কনসাল্ট করে দেন ডিসিশন নিব। এটা হচ্ছে সেটাও বললাম। এরপর আমরা অ্যাকাউন্টিং বই কতটুকু ফার্স্ট পেপারে আমাদের এসএসসির সাথে সিমিলারিটি আছে, বিকজ অ্যাকাউন্টিং সেকেন্ড পেপারে এসএসসির বইয়ের সাথে সিমিলারিটিস অনেক 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 কম, যা সিমিলারিটি বেশিরভাগ হচ্ছে এইচএসসি ফার্স্ট পেপারে। তো ফার্স্ট পেপারে কতটুকু কোন জায়গা থেকে সিমিলার সেটা আমরা দেখলাম, জানলাম, বুঝলাম। তারপর হচ্ছে আমাদের অ্যাকাউন্টিং এ এন্টার করার ফার্স্ট গেটওয়ে একটা গ্লিমস আমরা দেখলাম। টু বি অনেস্ট, আমি ভালো করে তোমাকে বলি, আমি জাবেদা এভাবেও শিখাই না। টু বি অনেস্ট, এভাবে শিখাই না বলতে মানে এই ক্লাসে তো আমাদের জাবেদা দেখানোর জন্য একটা রিভিশন ক্লাস হইলো, এটা কিন্তু কোনো পড়ার ক্লাস না। আবার ভালো মতো বলতেছি তোমাকে, আজকে আমি ক্লাস যেটা করাইলাম সেটা আমাদের জন্য কি ছিল ভাই? একটা রিভিশন ক্লাস ছিল, যে ওভারঅল এই জাবেদাগুলো জানতে হচ্ছে, জাবেদার সাথে কানেকশনটা আসলে কি সেইটা বোঝানোর জন্য আজকে ক্লাসটা ছিল। এখন আমরা যখন মেইন ক্লাসগুলোতে মুভ করব, আমাদের অ্যাকাউন্টিং এ আরো ইন্ট্রিগাল বেসিক থেকে আমরা স্টার্ট করব, এবং প্রত্যেকটা ক্লাসে এটা চেষ্টা আমাদের বইয়ে যতগুলা টপিক আছে ওই ওয়াইজ ম্যাপিংটার সাথে তোমাদেরকে দেখানো, এবং বইয়ের টপিকটাই কত সহজে, কত সুন্দর করে, কত শর্টকাটে তোমাদেরকে বুঝাতে পারি সেইটার যথেষ্ট চেষ্টা ভাইয়া ইনশাল্লাহ করবে আমাদের মেইন ক্লাসগুলোর মধ্যে।
সো এইটা ছিল আমাদের ওভারঅল একটা গেটওয়ে, একটা গ্লিম্পস ছিল জাবেদা থেকে বিবরণ দেখতে কিরকম হয়, একটা নস্টালজিক ভাইব দেওয়ার জন্য যাচ্ছে। এসএসসি তে আমরা পড়ছি, এইচএসসি তেও কি এটা সেম? হ্যাঁ, এইচএসসি তো সেম জিনিসটা সেম ভাবেই কাজ করে। সো যারা এসএসসি তে ফাঁকিবাজি দেয়নি তাদের জন্য এইচএসসি জার্নিটা অনেক বেশি নাইস হবে। আর যারা একটু ফাঁকিবাজি দিছি তারা এখন একটু সিরিয়াস হয়ে পড়াশোনা করলে সেই ফাঁকিবাজিটা খুব বেশি একটা এফেক্ট করবে না। তো এখন আমাদের পড়া তো শেষ হয়ে গেল। তো এই ক্লাসে এন্ড করার পর তোমাদের সামনে দুইটা কাজ। একটা হচ্ছে তোমাদের সামনে রেটিং দেওয়ার একটা অপশন থাকবে। সো ওইখানে একটু রেটিংটা দিয়ে দিও যে কার ক্লাসটা কেমন লাগলো। তো ভালো লাগলে 5, একটু খারাপ লাগলে 4, আরো খারাপ লাগলে 3, একদম বাজে লাগলে 2, একদম 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 বাজে লাগলে 1। আমার মনে হয় যে এত বাজে পড়াইনি, চেষ্টা করছি তোমাদেরকে একটা ভালো মতো একটা গ্লিম্পস দেওয়ার জন্য। সো এক্সপেকটেশন এটা থাকবে, বাকিটা তোমাদের হাতে, তোমরা যা দিবা। আর এরপরে ব্যাপারটা হচ্ছে যে তোমাদের কি জানাটা বলতাম সেটা হচ্ছে গ্রুপে তোমরা চাইলে ক্লাসটা কেমন লাগলো এটা নিয়ে একটা রিভিউ দিতে পারো। আর একটা জিনিস তোমাদের যারা ক্লাসে এতক্ষণ ধরে ছিল তোমাদেরকে আসলে বলেই দেই, সেটা হচ্ছে যে তোমরা চাইলে মাহিন এইচএসসি 27 এই প্রোমো কোড ইউজ করে আমাদের কোর্সটা পারচেজ করতে পারো, তাহলে একটা ভালো অ্যামাউন্টের ডিসকাউন্ট পেয়ে যাবে। ঠিক আছে, বলে দিছি সবকিছু ডান, আমাদের প্রোমো কোড সব বলে দিছি। যারা শুনছো একবারই শুনছো, আর বলবো না। না, মাহিন আমার নাম, MAHIN, তারপর এইচএসসি, তারপর 27, এতটুকু দেখলে তোমরা অ্যাকাউন্টিং যে পার্টিকুলার কোর্সটা সেটা খুব ইজিলি কিনে ফেলতে পারবে। ইভেন এটা তুমি চাইলে অন্য কোনো বাংলা কিনো, ইংলিশ কিনো, তারপর আইসিটি কিনো, প্রত্যেকটা ইন্ডিভিজুয়াল কোর্সের মধ্যে তুমি প্রোমো কোড অ্যাপ্লাই করে একটা ভালো ডিসকাউন্টের কোর্সটা কিনতে পারো। ডান, বলে ফেলছি, আর কোনো কিছু বলবো না। এই হচ্ছে আমাদের ক্লাসের এন্ডিং। দেখা হবে ইনশাআল্লাহ নেক্সট ক্লাসে। টিল দেন পড়াশোনাটা ঠিকঠাক মতো কইরো, বেশি ঘোরাঘুরি কইরো না, এরকম উপদেশ আমি দিব না। চিল করার দরকার চিল করে নাও, বাট একটু একটু পড়াশোনা করো, তাহলে একটু হলেও জীবন যুদ্ধে একটু হলেও আগায় থাকবা। দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন টাটা, গুড বাই, আল্লাহ হাফেজ। যদি কোনো ধরনের কোনো জিজ্ঞাসা থাকে এই নাম্বারটায় কল দিও, তো তোমাদের সমস্ত কোয়েরিজ ক্লিয়ার করে দিবে এই নাম্বারে থাকা ভাইয়া এবং আপুরা। দেখা হবে নেক্সট ক্লাসে। টিল দেন আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ সবাইকে।